সকলকে আমাদের পিডব্লিউ বাংলার ফাউন্ডেশনের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। দেখ, আজকে আমরা কিন্তু একটা নতুন সেশন, নতুন টপিক নিয়ে এসেছি। দেখ, এতদিন ফার্স্ট সামেটিক পরীক্ষা চলেছে, ফার্স্ট সামেটিক পরীক্ষা প্রত্যেকটা স্কুলেই ওভার। আর আমি শিওর, এবং আমি একদম ড্যাম শিওর পরীক্ষা তোদের দারুণ হয়েছে। আমি শিওর কারা কার পরীক্ষা এবং আমাদের সাজেশনের ভিডিও থেকে কার কতটা কমন এসছে আর কার কিরকম ফার্স্ট সামেটিক পরীক্ষা হলো, এই কমেন্ট সেকশনে কিন্তু আমি চাই যে সমস্ত কিছু কমন এসছে কিনা। কারণ ফার্স্ট সামেটিক পরীক্ষার পরে এইখান থেকে আমরা নতুন পথ চলা স্টার্ট করছি সেকেন্ড সামেটিভের জন্য। আমাদের আগস্ট মাসে প্রত্যেকটা স্কুলে মোটামুটি সেকেন্ড সামেটিক পরীক্ষা স্টার্ট হবে এবং তোমাদের সেই সেকেন্ড সামেটিক পরীক্ষার প্রিপারেশন দুর্দান্ত করার জন্য আমরা কিন্তু এই সিরিজটাকে স্টার্ট করছি। মেনলি এটা একটা ওয়ান শট সিরিজ ক্লাস 10 এর বাচ্চাদের জন্য আমরা, এবং শুধু ক্লাস 10 এর জন্য না, 9 এর জন্য কিন্তু অফকোর্স একই সাথেই হবে। বাট আজকের ক্লাসটা আমাদের বিশেষ করে ক্লাস 10 এর মাধ্যমিকের স্টুডেন্টের জন্য, যারা ফার্স্ট সামেটিভের দরজা পার করে এখন তারা সেকেন্ড সামেটিভের দরজার দিকে এগোচ্ছে। এবং আমরা জানি যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরই শুরু হবে কিন্তু টেস্ট পরীক্ষার একটা বিশাল ঘন্টা। তো সেই ঘন্টা বাজানোর আগে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটাকে দুর্দান্ত করার জন্য কিন্তু আমি আজকে একদম তীব্র জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে এসেছি। আর কেন এত ফায়ার, কেন আমার পেছনে এত আগুন? কারণ আজকে আমি স্টার্ট করব তাপের ঘটনা সমূহ, এই চ্যাপ্টারটার একটা ওয়ান শট লেকচার। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। একদম পুরো ব্রিফ ওয়েতে আমরা কিন্তু পুরো চ্যাপ্টারটাকে ওভারঅল পুরো ডিটেলসে কমপ্লিট করব। হতে পারে যে চ্যাপ্টারটার লেন্থটা, মানে আমি রেকর্ডিং এর লেন্থ বিশাল পরিমাণে বড় হবে না, বাট তোমাদের সমস্ত কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কিন্তু আমরা এই ওয়ান শটের মাধ্যমে কভার করব। কারণ তোমরা জানো যে এরপরে আমরা এটা রিলেটেড কোশ্চেন আনসার সিরিজ নিশ্চয়ই আনবো, বাট টপিক পুরো কভার করার জন্য কিন্তু এই ওয়ান শট লেকচারটা তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য একটা দুর্দান্ত লেকচার হতে চলেছে। তো যারা যারা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রথম থেকে নিজেদের স্ট্রাগল স্টার্ট করতে চাও, তাদেরকে আমরা বলবো প্রত্যেকে ভিডিওটা কেউ স্কিপ না করে যাবে না, আর প্রত্যেকে ভালো করে চ্যাপ্টারটাকে পড়বে, আগে ভালো করে রেকর্ডিংটা দেখে নেবে, তারপর তোমাদের বইয়ের থেকে পুরো জিনিসটাকে পুরো টেক্সট বুক থেকে পড়ার পর তারপরে কোশ্চেন আনসার সলভ করবে। ঠিক আছে, ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড পুরোটাকে ভালো করে কনসেপ্ট ওয়াইজ বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব পুরো একদম কম্প্যাক্ট ওয়েতে জিনিসটাকে শেষ করার। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমি একদম রাগান্বিত অবস্থায় শুরু করব, মানে আমার ছবি দেখে তাই মনে হচ্ছে, বাট একদমই সেটা নয়। আমরা শুরু করছি আজকে তাপের ঘটনা সমূহ বা ফেনোমেনা অফ হিট চ্যাপ্টারটার ওয়ান শট লেকচার। তো চলো শুরু করা যাক। আমরা শুরু করার আগে একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিতে চাই যে এই ক্লাসটা নোটসটা তোমরা কোথা থেকে পাবে। এটা নয় আমরা রেকর্ডিং হিসাবে ইউটিউবে দেখে ফেললাম, বাট আমাদের নোটসটাকে ডাউনলোড করতে গেলে তোমাদের পিডব্লিউ অ্যাপে গিয়ে এই ব্যাচের নামটা সার্চ করতে হবে। কি ব্যাচ? পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027। দেখতে পাচ্ছ এখানে পিডব্লিউ অ্যাপে যাবে, পিডব্লিউ অ্যাপে গিয়ে এটা একটা ফ্রি ব্যাচ, কোনো এনরোলমেন্টের পয়সা নেই, জাস্ট ইউটিউবের যাবতীয় যা যা ক্লাস তোমরা দেখো, এটা আমি বহু লেকচারের আগেই তোমাদের বলে দিয়ে থাকি, বাট যারা নতুন একেবারে দেখছো তারা একেবারেই হয়তো জানো না ব্যাপারটা সম্পর্কে, তাই জন্যই মেনলি এটা বলার। এই ব্যাচটা পুরোপুরি ফ্রি একটা ব্যাচ। ক্লাস হয়ে যাওয়ার পর সমস্ত নোটস আমরা কোথা থেকে পাবো? একদম ফ্রিতে এই ব্যাচটা গিয়ে পিডব্লিউ অ্যাপে সার্চ করবে, পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 বলে এনরোল নাও করবে। এনরোল নাও করার পরই আমাদের দেখবে সমস্ত সাবজেক্টের ওয়ান শটের সমস্ত নোটসগুলোকে এখানে তোমরা প্রোভাইড আমরা করে দেবো ক্লাসের পরই। ঠিক আছে, তো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটার নাম হচ্ছে আমাদের পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য স্পেশালি এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে হোয়াটসঅ্যাপে, যাতে তোদের স্পেশাল কিছু নোটস থেকে শুরু করে সমস্ত কিছুর আপডেট, সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোরা পেয়ে যাবি। সব সাবজেক্টের স্পেশাল নোটস, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সবকিছু আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, তো যারা যারা জয়েন করিসনি, এটা স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানারে একদম গুগল লেন্স থেকে স্ক্যান করে ডিরেক্টলি জয়েন করতে পারবি। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি তাপের ঘটনা সমূহের আজকের লেকচার। দেখ, এই চ্যাপ্টারটা আমাদের খুব সহজ একটা চ্যাপ্টার, নিউমেরিক্যালস টুকটাক আসে, আমি চেষ্টা করবো আজকে কিছু নিউমেরিক্যালস করানোর। আর তাছাড়া এরপরে তো তোমাদের কোশ্চেন অ্যান্সার সেকশনে তো আমি এটার যাবতীয় যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমরা কমপ্লিট করাবো। তো এই চ্যাপ্টারে প্রথমেই আমাদের জানতে হবে হচ্ছে তাপ আর তাপমাত্রা ব্যাপারটা কি জিনিস। তো এটা তোমরা অলরেডি ক্লাস 8-এ
7-এ জেনে এসছিস যে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে, যেটা সবসময় কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হয় তোরা নিজেরাই বল, কমেন্টসে বলবি। দেখ এটা তো লাইভ ক্লাস না যে তোদের চ্যাট দেখে আমরা দেখতে পারবো, তো তোমরা কিছু অ্যান্সার দেওয়ার হলে কমেন্টসে দেবে যে তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। তো সেই তাপের প্রবাহের বিভিন্ন প্রসেস রয়েছে, তো সবকিছুই আজকে আমি আসছি আস্তে আস্তে। তো এইবারে তাপ আর তাপমাত্রার আর কি কি মানে ডিফারেন্স আমরা জানি। তো ফার্স্ট হচ্ছে আমরা জানি তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আমি জাস্ট শর্টে লিখছি, ঠিক আছে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির এক প্রকার রূপ, ঠিক যেরকম আলো এক প্রকার শক্তি। বিভিন্ন শক্তির রূপ সম্পর্কে আমরা পড়েছি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, সেরকমই একটা রূপ হচ্ছে তাপ শক্তি, যেটা যে শক্তিটা যদি কোনো অবজেক্ট গ্রহণ করে তাহলে সেই অবজেক্টের কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। সেই অবজেক্টটার ভেতরে যে ইন্টারমলিকুলার ফোর্সগুলো বা ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশনাল ফোর্স, সেটার মধ্যে কিছু ডিফারেন্স দেখা যাবে, তাদের মধ্যে একটুখানি ভাইব্রেশন বেড়ে যাবে, অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে সেই তাপ শক্তি যদিও বাইরে থেকে কোনো অবজেক্ট যদি গ্রহণ করে। তাহলে তাপ শক্তি হচ্ছে এমন একটা শক্তি যা গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা মানে তাপমাত্রা বৃদ্ধি পায়। সো তাপ আর তাপমাত্রা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়। আচ্ছা, গরম হওয়া মানেই হচ্ছে বস্তুর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সেটা আউটকামস হিসাবে আমরা পাই সেই বস্তুটা গরম হয়ে গেছে, মানে বস্তুটার ইন্টারনাল এনার্জি বলতে তাদের অণুগুলোর কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তো সেটাকে আমি বাহ্যিকভাবে কি করে বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে বস্তুটা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যা গ্রহণ করলে বস্তু গরম হয় বা উত্তপ্ত হয়, বা তুমি এভাবে বলতে পারো যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। আর যা বর্জন করলে বস্তু শীতল হয় বা বস্তুর উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে। আর আমি যদি উষ্ণতার কথা চিন্তা করি বা তাপমাত্রা যেটাকে বলে, তাপমাত্রা যদি আমি চিন্তা করি, তাপমাত্রা কিন্তু কোনো শক্তি না। তাপমাত্রা হচ্ছে একটা নির্দেশক, যেটা থেকে আমরা বুঝতে পারি কোন বস্তুটা গরম কোন বস্তুটা ঠান্ডা। বা এভাবে তুমি চিন্তা করতে পারো যে তাপমাত্রা হচ্ছে একটা ইন্ডিকেটর, যেটা নির্দেশ করে যে কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপের প্রবাহটা হবে। আমরা নর্মালি জানি যে উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে তাপটা প্রবাহিত হয়, তো উষ্ণতা হচ্ছে সেটাই ইন্ডিকেট করে যে কোন বস্তুটা বেশি উষ্ণ আর কোন বস্তুটা কম উষ্ণ। তো বেশি উষ্ণ থেকে কম উষ্ণর দিকে যে তাপটা প্রবাহিত হবে সেই ইন্ডিকেশনটা কোথা থেকে পাই? আমরা উষ্ণতা থেকে বা বস্তুর তাপমাত্রা থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা, এটি হচ্ছে একটা তাপীয় অবস্থা যা নির্দেশ করে কোন বস্তু থেকে তাপ কোন বস্তুতে সঞ্চালিত হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের উষ্ণতার ডেফিনেশন। তো অফকোর্স বুঝতেই পারছি, সেখান থেকে বোঝা যায় যে তাপ হচ্ছে শক্তি, উষ্ণতা হচ্ছে কোনো শক্তি নয়। তাপ হচ্ছে উষ্ণতার কারণ আর উষ্ণতা হচ্ছে তাপের ফলাফল। তো এটাও একটা ডিফারেন্স, এটা 2 নম্বর ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে উষ্ণতার কারণ বা তাপমাত্রার রিজন। আর অন্যদিকে 2 নম্বরের ক্ষেত্রে আমি বলতে পারি উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে তাপের ফলাফল, ওকে। আচ্ছা, তাপ আমরা মেজার করি কোন যন্ত্রের দ্বারা? আমরা পড়েছি তাপ মেজারমেন্ট হয় হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা, ক্যালোরিমিটার, যার জন্য আমরা ক্লাস 9-এ ক্যালোরিমিতি পড়েছি, আই হোপ মনে রয়েছে। আর 3 নম্বর হচ্ছে উষ্ণতা মেজারমেন্ট করা হয় হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, যার মধ্যে থাকে হচ্ছে পারদের প্রসারণ থেকে আমরা মেজার করতে পারি। নেক্সট হচ্ছে তাপের একক 3-4 নম্বর, এর এসআই একক, যেহেতু এটা একটা শক্তি, এটার এসআই একক কি হবে? জুল, ঠিক আছে। আর সিজিএস একক কি হবে? ক্যালোরি। আর এদের রিলেশনও তোমাদের জানা আছে নিশ্চয়ই, যে 1 ক্যালোরি মানে 4.2 জুল, এটা হচ্ছে রিলেশন। এই জিনিসগুলো তোমাদের কোশ্চেন কখনো আসবে না ওরকম ভাবে ডিরেক্ট,
তোমাদের এখান থেকে আসবে হচ্ছে নিউমেরিক্যাল, তো সেই এই রিলেশনসগুলো তোমাদের সেই নিউমেরিক্যালে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতা এসআই একক আমরা কি জানি, কেলভিন, যেটা আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারেও পড়েছি, রাইট। আর সিজিএস একক কি, ডিগ্রি সেলসিয়াস। আর আমরা রিলেশনও জানি যে কেলভিনে যেতে গেলে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 কি করতে হয়, অ্যাড করতে হয়। তো এগুলো হচ্ছে বেসিক কিছু ডিফারেন্স। আরও তুমি বলতে পারো যে তোমার তাপ কোনো মৌলিক রাশি নয়, তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি। আরেকটা ডিফারেন্স কি পাওয়া গেল, এটা হচ্ছে মৌলিক রাশি নয়, রাশি নয়। মৌলিক রাশি আর লব্ধ রাশির আই থিঙ্ক তোমরা জানো যে যেটা কারোর ওপর ডিপেন্ড করে না সেটাকে বলা হয় মৌলিক রাশি। যেমন উষ্ণতা কারোর ওপর ডিপেন্ড করে না, আর অন্যদিকে তাপ কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। সো আমরা এই ডিফারেন্স আমরা তাপ আর তাপমাত্রার মধ্যে দেখতে পেলাম। এবারে আমাদের তাপের কিছু এফেক্ট জানতে হবে, যে তাপ যদি কোনো একটা বস্তু গ্রহণ করে তাহলে কি কি চেঞ্জ হতে পারে ওই বস্তুটার মধ্যে। 1 নম্বর তো অলরেডি আমাদের জানা হয়ে গেছে যে সেই বস্তুটা উত্তপ্ত হতে পারে বা সেই বস্তুটা আস্তে আস্তে শীতল হতে পারে। এটা হচ্ছে তাপ গ্রহণে বা তাপ বর্জনে কোনো বস্তুর কি হচ্ছে, তাহলে উষ্ণতার পরিবর্তন হতে পারে। তো এখানে দেখ লেখা আছে যে তাপ প্রয়োগে কি কি হতে পারে। এক হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, যদি তাপ প্রয়োগ করা হয় দেন উষ্ণতা বৃদ্ধি হবে, যদি তাপ বর্জন করা হয় তাহলে উষ্ণতা হ্রাস হবে। তার মানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে একটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি, উষ্ণতার পরিবর্তন, এটা হচ্ছে তাপের একটা প্রয়োগ। তাপ যদি গ্রহণ বা বর্জন হয় তাহলে তার কি কি প্রয়োগ আমরা এখান থেকে জানবো। তাহলে এটা একটা হয়ে গেল, উষ্ণ বস্তু হতে পারে বা শীতল বস্তু হতে পারে। সেকেন্ড পয়েন্ট কি হতে পারে, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে, যেটা আমরা লিন তাপের কনসেপ্টে পড়েছি ক্লাস 9-এ। এটা আমাদের এখন ক্লাস 10-এ ডিটেলসে নেই। তাহলে আমরা লিন তাপের কনসেপ্টে কি পড়েছিলাম, যে যদি কোনো বস্তু তাপ গ্রহণ করে সেই বস্তুটা সলিড থেকে লিকুইড, যেমন বরফ থেকে জল হতে পারে। আবার যদি তাপ বর্জন করে তাহলে কঠিনে বা তরল থেকে কঠিনে যেতে পারে, যেটাকে আমরা একদম ছকের আকারে পড়েছিলাম যে গলন প্রসেস, বাষ্পীভবন প্রসেস, ঘনীভবন প্রসেস, কঠিনীভবন প্রসেস। তার মানে এটা কি হচ্ছে, অবস্থার পরিবর্তন করা পসিবল তাপ প্রয়োগের ফলে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা তাপ প্রয়োগ করলে অবস্থার পরিবর্তন করতে পারি, লিকুইড টু সলিড, সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, গ্যাস থেকে আবার লিকুইড। এই ট্রান্সফারগুলো কিন্তু তাপ গ্রহণ বা বর্জনের ফলে করা পসিবল। তারপরে থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে বা 3 নম্বর প্রয়োগ হচ্ছে তাপ প্রয়োগে কোনো বস্তুর এক্সপানশন হতে পারে, মানে তার প্রসারণ হতে পারে। সেটা যে কোনো বস্তু হতে পারে, সেটা কঠিন হোক, সেটা তরল হোক, সেটা গ্যাস হোক, যে কোনো বস্তু হোক না কেন, সে তাপ যদি সে গ্রহণ করে তাহলে যে কোনো বস্তু সেটা কিন্তু আস্তে আস্তে, তার যদি দৈর্ঘ্য থাকে দৈর্ঘ্যে বাড়বে, তার যদি ক্ষেত্রফল থাকে তাহলে ক্ষেত্রফলে বাড়বে, তার যদি আয়তন থাকে তাহলে আয়তনে বাড়বে। মেনলি লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ তো থাকে না, তাদের একদম ডিরেক্ট আয়তন থাকে, তাহলে তারা আয়তনে বৃদ্ধি পায়। আর সলিড সাবস্টেন্সের ক্ষেত্রে যেমন একটা ধর এরকম ভাবতে পারি যে একটা সরু তার, একটা কপারের তার, তাহলে তার তো আর ক্ষেত্রফল ওরকম ভাবে পাওয়া যায় না, খুব থিন একটা ওয়্যারের জাস্ট দৈর্ঘ্য আছে, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কমন সেন্স। তাহলে তাপ প্রয়োগের ফলে একটা থার্ড অ্যাপ্লিকেশন কি, থার্ড অ্যাপ্লিকেশন বা থার্ড এফেক্ট হচ্ছে তাপীয় প্রসারণ। মানে তাপ প্রয়োগে প্রসারিত হয় কোনো বস্তু, আবার তাপ বর্জনে সংকুচিত হয় কোনো বস্তু। এবার কিভাবে হয় তার রিজনটা আমরা একটু বাদেই পড়ছি। তাহলে এই হচ্ছে আমাদের 3টে অ্যাপ্লিকেশন। এছাড়াও অ্যাপ্লিকেশন হয়, সেটা হচ্ছে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, তাপীয় প্রসারণ ছাড়াও রাসায়নিক পরিবর্তন হওয়া পসিবল। 4 নম্বর পয়েন্ট, যেটা এখানে লেখা নেই, 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাসায়নিক পরিবর্তন পসিবল। কিরকম ভাবে বলতো, যেমন একটা এক্সাম্পল তুই নে, একটা এক্সাম্পল আমি এখানে বলে দেখাচ্ছি, যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কে বা মার্বেল, আমরা কমন মার্বেল হিসাবে চিনি। তো ক্যালসিয়াম কার্বনকে তুই উত্তপ্ত কর, উত্তপ্ত করার ফলে কি হবে জানিস, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে বুঝতেই পারছিস যে এই পদার্থটা ডিসোসিয়েট করে বিয়োজিত হয়ে গেল তাপ প্রয়োগের ফলে, মানে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হলো তাপের আরেকটা এফেক্টের ফলে। তাহলে আমরা 4টে এফেক্ট দেখলাম হচ্ছে তাপের প্রয়োগ, ঠিক আছে। তাহলে কি কি আরেকবার আমার সাথে রিক্যাপ করে নাও। এক হচ্ছে উষ্ণতার পরিবর্তন, 2 নম্বর হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন, 3 নম্বর হচ্ছে তাপীয় প্রসারণ, 4 নম্বর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই 4টে অ্যাপ্লিকেশন আমরা তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর মধ্যে দেখতে পাই, ঠিক আছে। এমন নয় যে রাসায়নিক পরিবর্তন সব বস্তুর ক্ষেত্রেই হবে, এমন কোনো কথা নেই, ঠিক আছে। কিন্তু এই 4টে জিনিস আমরা দেখতে পাই কোনো বস্তু যদি তাপ গ্রহণ বা বর্জন করে। তো আমাদের সিলেবাসে, ক্লাস 10-এর সিলেবাসে অনলি
তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশনটা রয়েছে। বাকি যে তিনটে জিনিস, যেমন অবস্থার পরিবর্তন ক্লাস 9-এ আমরা শিখে ফেলেছি, তারপরে যেমন লিন তাপের কনসেপ্ট শিখে ফেলেছি, রাইট? তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা আমরা কেমিস্ট্রিতে গিয়ে শিখেছি। তো আমাদের এখন উষ্ণতার পরিবর্তন তো আমরা অলওয়েজ জানি। আমাদের স্টেনে যেটার উপরে আমাদের মেন ফোকাস, সেটা কি? তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন। তো থার্মাল এক্সপানশনটা কি জিনিস? এখানে দেখতে পাচ্ছিস যে একটা আমি আণবিক স্ট্রাকচার দিয়ে রেখেছি। যে কোনো পদার্থ সেটা অণু, পরমাণু, অণু দিয়ে তৈরি হয়, রাইট? তো এখানে আমি একটা কঠিন পদার্থের আণবিক স্ট্রাকচার এঁকেছি, মানে দেওয়া রয়েছে। তো যে কোনো পদার্থ, যদি কঠিন পদার্থের কথা চিন্তা করি, তার অণুগুলো একদম কনজেস্টেড এবং কম্প্যাক্ট ভাবে থাকে, তাই না? একদম লেয়ার 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 করে একদম একে অপরের, এখানে যেমন অনেকটা গ্যাপ গ্যাপ রাখা আছে, বাট অরিজিনালি আমরা কি জানি, ভীষণ খুব মানে খুব কম স্পেস থাকে তাদের মধ্যে, আন্তঃআণবিক দূরত্ব সব থেকে ছোট, এবং তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা, মানে এক একটা অণুকে কঠিন পদার্থের ক্ষেত্রে বিশাল পরিমাণে, বিশাল তীব্র ভালোবাসা যেটাকে বলতে পারিস, মানে সে এক বিশাল ভালোবাসা, যেটা কিন্তু তরল বা গ্যাসের অণুগুলোর মধ্যে নেই, ঠিক আছে? তো এই ভালোবাসা যখনই বাইরে থেকে, মানে নর্মালি অণুগুলো কি হয়, প্রচন্ড তীব্র আকর্ষণ বলে একে অপরের সাথে কানেক্টেড হয়ে একদম সারিবদ্ধ হয়ে থাকে, এবং সারিবদ্ধ হয়ে ওরা নর্মালি কিছু পোর্শন কাঁপতে থাকে। কোনো অণুই কিন্তু স্থির অবস্থায় থাকে না কোনো, যে কোনো পদার্থের ক্ষেত্রে। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে তারা শুধুমাত্র একটু এদিক ওদিক জাস্ট একটু একটু কাঁপতে থাকে, মানে কম্পন হয়, সেটা খুব কম পরিমাণে হয়। তরল পদার্থের ক্ষেত্রে, অণুগুলোর ক্ষেত্রে কি দেখা যায়, যে অণুগুলো খুব ভালোভাবে এদিক ওদিক ছুটে বেড়াতে পারে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তারা আরো জোরে ছুটতে পারে, কারণ সেক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল তার খুবই নগণ্য। তো আমি বলতে পারি, আমি অন্য পেজ দিয়ে দেখাচ্ছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবি। আমি তিনটে আলাদা আলাদা পদার্থের এখানে স্ট্রাকচার রাখবো, তাহলে ভালো বুঝতে পারবি। কঠিন, তরল, গ্যাসীয়, তিনটে পদার্থের আণবিক স্ট্রাকচার গুলো কিরকম হয়? আমি যদি কঠিন পদার্থের কথা চিন্তা করি, কঠিন পদার্থের, এটা ধর একটা কঠিন পদার্থ যার মধ্যে অণুগুলো একদম পরপর পরপর সারিবদ্ধ হয়ে এরকম পরপর পরপর থাকে, ঠিক আছে? আমি আর এতগুলো আঁকছি না। এই হচ্ছে কঠিন পদার্থের আণবিক স্ট্রাকচার। বুঝতেই পারছিস কি দেখতে পাচ্ছি আমরা এখানে? এদের আন্তঃআণবিক আকর্ষণ বল তীব্র, যার জন্য খুব কাছাকাছি কাছাকাছি অবস্থান করছে। তাহলে এদের আন্তঃআণবিক আকর্ষণ বল তীব্র, বা তুমি বলতে পারো তাদের মধ্যে যে স্পেস, প্রত্যেকটা অণু থেকে প্রত্যেকটা অণুর মধ্যে যে দূরত্ব, সেটা ভীষণই কম। তাহলে আন্তঃআণবিক দূরত্ব খুব কম, আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু ভীষণই কম, সব থেকে কম। তাহলে অণুগুলো নর্মাল অবস্থায় ছুটে যেতে পারে না, তারা কখনো কিন্তু ডিসপ্লেস হতে পারে না, যে এই জায়গায় তারা রয়েছে সবসময় সেই জায়গাতে তারা ফিক্স থাকবে। জাস্ট কি করতে পারে, তারা এদিক ওদিক জাস্ট কাঁপতে পারে, তারা দৌড়াতে পারে না। মানে এই অণুটা তুই কখনোই দৌড়ে গিয়ে এরকম ভাবে এদিকে চলে গেল, এটা পসিবল না ওদের কাছে, তাই তো? তাহলে আমি বলতে পারি এরা শুধুমাত্র নিজের পজিশনে ভাইব্রেট করতে পারে। তাহলে 2 নম্বর কি বলতে পারবো, যে অণুগুলি শুধু কম্পিত হতে পারে, মানে তার নিজের পজিশনে তাদের শুধুমাত্র কম্পন পসিবল, এটা একমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার তরল পদার্থের অণুগুলোর আমি যদি আণবিক ডায়াগ্রাম আঁকি, তাহলে কিরকম দেখতে হবে? ধর এরকম একটা পাত্রের মধ্যে তরল পদার্থ রাখা আছে, জল রাখা আছে, তাহলে সেক্ষেত্রে জলের অণুগুলো কি হয়, একে অপরের থেকে কিন্তু কঠিনের থেকে যথেষ্ট দূরে দূরে অবস্থান করে, এবং তাদের আন্তঃআণবিক দূরত্বগুলো কিন্তু যথেষ্ট বেশি কঠিন পদার্থের রেসপেক্টে। তাহলে আমি বলতে পারি এখানে তরলের ক্ষেত্রে বলতে পারছি যে এদের যে আন্তঃআণবিক দূরত্ব কঠিন অপেক্ষা বেশি, কঠিন অপেক্ষা বেশি। তার রিজন কি? কারণ এদের অণুগুলোর যে আন্তঃআণবিক আকর্ষণ বল দূরত্ব কেন বেশি হলো? কারণ তাদের ভালোবাসাটা একটু মানে ধিমে হয়ে গেছে, মানে একটু স্তিমিত হয়ে গেছে, তাই না? তাহলে এদের একে অপরের প্রতি টানটা একটু কমা, তাই জন্য এদের মধ্যে স্পেস তৈরি হয়েছে, থাকে না? তো জানিস তোরা সব থেকে ভালো এখন বুঝতে পারবি তোরা। হ্যাঁ, এখন সবে তোরা টিনেজার্স থেকে আস্তে আস্তে জীবনে রোম্যান্স আসছে, তো এই জিনিসগুলো ভালো বুঝতে পারবি। তো এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন
অপেক্ষা কম। তাহলে এই তরল পদার্থের অণুগুলোর মধ্যে কিন্তু তারা শুধুমাত্র এক জায়গায় ফিক্সড নয়, তারা কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে, ঠিক আছে। তারা এই অণুগুলো কিন্তু 2 নম্বর হচ্ছে অণুগুলি কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করতে পারে, ছোটাছুটি করতে পারে। আর লাস্ট হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আলাদাই রাগারাগি, তাদের অণুগুলো একে অপরকে সহ্যই করতে পারে না, মানে তারা তো একদম বিশৃঙ্খল ভাবে মোশন করে, এদিক ওদিক ছুটে যায়, এবং তাদের সব থেকে বেশি স্পেস, যদি খেয়াল কর, কঠিনের অণুগুলো হচ্ছে একেবারে কাছাকাছি, তরলের মধ্যে কাছাকাছি বাট অতটাও কাছাকাছি না, আর গ্যাসের অণুগুলো হচ্ছে একেবারেই দূরে দূরে। তাহলে এদের প্রথম পয়েন্ট হচ্ছে এদের আণবিক আকর্ষণ বল সব থেকে নগণ্য, একদম নগণ্য, যার ফলে এদের মধ্যে স্পেসটা সব থেকে বেশি। এদের আন্তঃআণবিক দূরত্ব সর্বাধিক। আর এদের অণুগুলোর মধ্যে যে মোশনটা বা জিগজ্যাগ যে মোশনটা আমরা দেখতে পাই, তাদেরকে আমরা কি বলি, ব্রাউনীয় গতি বলে থাকি, রাইট। তাহলে এদের অণুগুলোর মধ্যে মোশন, এরা সব থেকে বেশি জোরে ছোটে, তাহলে এরা হচ্ছে অণুগুলো সব থেকে বেশি জোরে, সব থেকে বেশি গতিশক্তি সহকারে ছোটাছুটি করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, এবার তুই পুরো গ্যাস, তরল আর কঠিন, এই তিনটে সাবস্টেন্সকে কি করছিস, উত্তপ্ত করে ফেলেছিস, মানে বাইরে থেকে হিট এনার্জি দিচ্ছিস। তো বাইরে থেকে যদি তুই এই কঠিন পদার্থটাকে হিট এনার্জি দিতে থাকিস, তাহলে কি হবে, এরা তো নর্মালি শুধু কম্পন করছিল, শুধু কাঁপছিল, তাহলে এদের কম্পনটা আরো বৃদ্ধি পাবে কি পাবে না বল, আরো জোরে হতে থাকবে, আরো জোরে এরা তীব্রভাবে কম্পিত হতে শুরু করবে। তাহলে এই অণুগুলো নর্মাল অবস্থায় তো কম্পিত হচ্ছিলই, কিন্তু তাপ গ্রহণের ফলে তাদের কম্পনের হারটা বা তাদের গতিশক্তি, আমরা বা কম্পনের জন্য যে গতিশক্তি উৎপন্ন হচ্ছে, ভাইব্রেশনাল এনার্জি, সেটা আরো বৃদ্ধি পাবে। তাহলে তাপ গ্রহণে এদের 3 নম্বর, এটাকে নোটস বলে লিখি, যে তাপ শক্তি গ্রহণে এদের কম্পনের হার বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার তুই চিন্তা কর যে কম্পন বৃদ্ধি পাওয়ার সাথে তার পুরো আয়তন বা দৈর্ঘ্যের বৃদ্ধির কি সম্পর্ক। তো স্বাভাবিকভাবে চিন্তা কর, একটা জিনিস এইটুকু জায়গায় প্রথমে অল্প 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 করে কাঁপছিল, এবার আমাকে পেছন থেকে কেউ একটা চিমটি মেরেছে, আমি ধর সেই অণুটা আমি আস্তে 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 প্রাথমিক অবস্থায় কাঁপছিল, ঠিক আছে। আমার পাশে যে আরেকটা অণু, আমরা তো সব সারিবদ্ধ অবস্থায় রয়েছি না, তো আমার পাশে আরেকটা অণু আস্তে আস্তে কাঁপছে, সে তার পাশের আরেকটা অণু আস্তে আস্তে কাঁপছে, তো একটা সুন্দর মেনটেন রয়েছে সবার সাথে সবার। কিন্তু হঠাৎ করে এখন বাইরে থেকে কেউ চিমটি মারার ফলে অণুগুলোর গতিশক্তি, বা তাদের গতিশক্তি বলতে এখানে ভাইব্রেশনাল এনার্জি প্রচন্ড জোরে বেড়ে গেছে, মানে আগে আমি যদি এইটুকু কাঁপছি, এখন আমি এরকম মানে বিশাল জোরে জোরে কাঁপছি, তাহলে আমার এইটুকু কাঁপতে যা পরিমাণ স্পেস লাগছে, এখন আমার আরো অনেক জোরে জোরে কাঁপতে বেশি পরিমাণ স্পেস লাগবে, বেশি জায়গার প্রয়োজন। তার ফলে এই অণুগুলোর কম্পনের হার বৃদ্ধির ফলে তাদের কি হচ্ছে, আকার বা আকৃতিটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আগে নর্মাল এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কি হচ্ছে, এখন ওদের স্পেসটা বেশি লাগছে, ঠিক আছে। এই জায়গাটাকেই বলা হয় তাপীয় প্রসারণ, যেখানে অণুগুলোর ভাইব্রেশন বৃদ্ধির ফলে বা কম্পনের হার বৃদ্ধির ফলে কি হচ্ছে, অণুগুলোর জায়গা বেশি দরকার হচ্ছে এবং সেই পদার্থটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। সেম অ্যাজ ফর তরল পদার্থ, এখানেও তাই হচ্ছে, যেই না তাপ গ্রহণ করা হচ্ছে বা তাপ এদের বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে, সাথে সাথে অণুগুলোর গতিশক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপ গ্রহণে আমি কি বলতে পারি, যদি তাপ গ্রহণ হয়, তাপ গ্রহণে গ্যাস কিংবা লিকুইড দুটোর ক্ষেত্রেই সেম, অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এবার এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে
তীব্রভাবে এই অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে আগে যে পরিমাণ স্পেস দরকার হচ্ছিল, এখন অতিশক্তি বৃদ্ধির ফলে তাদের আরো বেশি স্পেস দরকার হবে। একদম সিম্পল চার্লসের সূত্রে আমরা পড়েছি, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, রাইট? তো এটা চার্লসের সূত্রে আমরা অলরেডি পড়ে ফেলেছি, এখানেও আমরা তার অ্যাপ্লিকেশন দেখছি যে তরল কিংবা গ্যাসের ক্ষেত্রে সেম জিনিসটা দেখা যাবে যে গতিশক্তি বৃদ্ধির ফলে তাদের কিন্তু আকার, এটা এখানে হচ্ছে আয়তন হবে। তো অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে তরল বা গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে? আয়তন বৃদ্ধি পায়। এই জিনিসটাকেই হচ্ছে আমরা তাপীয় প্রসারণ বলি, আর এটাই হচ্ছে তাপীয় প্রসারণের কারণ বা রিজন, ঠিক আছে? আশা করি বোঝা গেছে প্রত্যেকটা জিনিস। তো এবার কথা হচ্ছে কোনটা সব থেকে বেশি বৃদ্ধি পাবে। একই পরিমাণ তাপ গ্রহণের ফলে গ্যাসের প্রসারণের হার সব থেকে বেশি, কারণ গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা সব থেকে লোয়েস্ট, তাই জন্য এদের তো কেউ একে অপরকে নর্মাল অবস্থায় সহ্যই করতে পারছিল না। এখন আরো বাইরে থেকে কেউ একটা তাপ প্রয়োগ করেছে, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে আরো মুখ দেখা দেখি একেবারেই বন্ধ হয়ে যাবে, মানে একেবারেই এদের ভালোবাসা ছিন্ন। তো সব থেকে বেশি যেটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো মনে রাখবে যে সব থেকে বেশি বৃদ্ধি হয় হচ্ছে গ্যাসীয় পদার্থ, দেন লিকুইড, দেন সলিড। তো আমি যদি একটা এমনি ভাবে লিখি, তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থ লিখলাম, কঠিন, সেটার প্রসারণের থেকে তরলের প্রসারণ আরো বেশি, আর তরলের প্রসারণের থেকেও কিন্তু গ্যাসের প্রসারণ আরো বেশি। কারণ এই রিজনটা একমাত্র হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের রিজন। আন্তঃআণবিক আকর্ষণ বল গ্যাসের ক্ষেত্রে এখানে তুই দেখতে পাচ্ছিস গ্যাসের ক্ষেত্রে খুবই মানে একদম লোয়েস্ট, যার জন্য ওটার প্রসারণের পরিমাণটাও সব থেকে হাইয়েস্ট। আশা করি বোঝা গেছে সবটা। তাহলে এখানে দেখ কিছু এক্সাম্পল রাখা আছে যে তুই কঠিন পদার্থের প্রসারণ তুই দৈনন্দিন জীবনে কোথায় দেখতে পাস। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে রেল লাইনের জোরের মাঝখানে যে গ্যাপ থাকে, সেই গ্যাপটা রাখাই হয়েছে কঠিন পদার্থ প্রসারণ হয় নর্মালি। তাই এবার সব থেকে বেশি প্রসারণ হয় হচ্ছে সুপরিবাহী পদার্থগুলো, ঠিক আছে? তুই একটা লোহা আর একটা কাচের মধ্যে কে বেশি প্রসারণ হবে? অফকোর্স লোহাটা বেশি প্রসারণ হবে, কারণ লোহা হচ্ছে ধাতব পদার্থ। তো ধাতব পদার্থের প্রসারণের হার কিন্তু যেহেতু সুপরিবাহী, তো সেহেতু সেটা বেশি পরিমাণ প্রসারিত হয়, ঠিক আছে? তো তার মানে এই যে রেল লাইনের মাঝখানে যদি একটা ছোট গ্যাপ না রাখা হতো, তো রেলওয়ে ট্র্যাকগুলোর ওপরে যখন রেলগাড়ি যায় তো ওখানে তীব্র ঘর্ষণ হয়। তো সেই ঘর্ষণের সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এছাড়া রৌদ্রের কারণে প্রচন্ড গ্রীষ্মকালে অলরেডি প্রচন্ড তাপ গ্রহণ করে সেই রেল লাইনের যে লোহার পাতগুলো, তো স্বাভাবিকভাবে তারা বৃদ্ধি পাবে। এবার যদি গ্যাপিংটা না থাকে তাহলে কি হতো, গ্যাপ হওয়ার ফলে কি হচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে সেই গ্যাপটা এরকম বুঝে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি গ্যাপটা না থাকতো তাহলে একটা রেল লাইনের উপর আরেকটা লাইনে এরকম বেঁকে যেত, তো বেঁকে যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট হতো। তাহলে এই অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্যই কিন্তু রেল লাইনের গ্যাপে তোমার রেল লাইনের জোরের মাঝকে ফাটল রাখা হয় বা ফাঁক রাখা হয়। নেক্সট হচ্ছে আরো জিনিস আমরা দেখতে পাই কঠিনের প্রসারণ, যে হঠাৎ করে তুই একটা কাপের মধ্যে গরম দুধ যদি ঢেলে দিস বা গরম জল যদি ঢেলে দিস, তাহলে কাপটা এরকম ক্র্যাক করে যায়। এটা একটা এক্সাম্পল হতে পারে। এছাড়াও তুই দেখতে পারিস, এখানে যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি যে নর্মাল অবস্থায় যে যখন এরকম এরকম কন্ডিশন যে নর্মাল যখন উষ্ণতা দেওয়া হয়নি বা উষ্ণতা বৃদ্ধি হয়নি, তখন একটা এরকম ধাতব রিং আছে, ধাতব রিংয়ের মধ্যে এই ধাতব বলয়টা বা এই যে ধাতব গোলকটা সেটা আপনা আপনি ঢুকে যাচ্ছিল, ঠিক আছে? কিন্তু কিন্তু কি হচ্ছে, এই ধাতব গোলকটাকে যদি আমি উত্তপ্ত করি, দেখা যাচ্ছে ওর আয়তনটা বৃদ্ধি পাওয়ার ফলে এখন আর সেই রিংয়ের মধ্যে দিয়ে ও আর গলতে পারছে না। তো এটাও একটা এক্সাম্পল। সেটা হচ্ছে আমাদের এটা একদম এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে সত্যি তাপের প্রসারণের ফলে আয়তন বৃদ্ধি পায় কোনো একটা সলিড সাবস্টেন্সের। তাছাড়া আমরা তরল পদার্থের প্রসারণ আমরা দেখতে পাই থার্মোমিটারের মধ্যে, যে যখন খুব জ্বর হয় তখন আমাদের দেহের টেম্পারেচার বৃদ্ধি পায়, তো আমরা কি করি, থার্মোমিটারটাকে এরকম বগলের তলায় দিয়ে গরম করতে থাকি। তখন কি দেখি যে আস্তে আস্তে পারদের যে পাড়াটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে। কেন উঠছে? কারণ বডির যে হিটটা সেটা গ্রহণ করেছে পারদ, যার ফলে পারদটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। তো এটা হচ্ছে একটা তরলের প্রসারণের এক্সাম্পল। গ্যাসের প্রসারণের এক্সাম্পল আমরা দেখতে পাই যে দেখবি খুব গরমকালে সাইকেলের টায়ার মানে বাস্ট করে, দেখবি এরকম হয় যে যেতে যেতে হঠাৎ করে বাস্ট করে ধাম করে আওয়াজ হলো, সাইকেলের টায়ার বাস্ট করলো, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হয়। বা তুই যদি একটা বেলুনকে ফুলিয়ে সেটাকে তুই একটা রোদ্রের মাঝখানে রেখে বা উঠানের মধ্যে খুব রোদের ওখানে রেখে দিস, রোদের নিচে, তো তখন কি হবে, কিছুক্ষণ পর দেখবি বেলুনটা ফাট করে ফেটে যাবে। তো এই সমস্ত রিজন হচ্ছে গ্যাসের প্রসারণের কারণে হয়। কেন হয়? তো দেখ, যখন বেলুনটার ভেতরে বায়ুটা ছিল, তো সেটা নর্মাল অবস্থায় একটা আয়তন দখল করেছিল। এবার সে যখন রোদ্রের নিচে উঠানের মধ্যে তুই রেখে দিয়েছিস, তো উত্তপ্ত হওয়ার ফলে ভেতরের যে গ্যাসটা সেটা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বাট
ওপরে তো একটা বেলুনের যে রাবারের কোটিংটা রয়েছে সেটা তো অতটা বৃদ্ধি পায়নি, ফলে গ্যাসটা বেলুনটাকে মানে ফেটে বেরিয়ে আসতে চাইছে, এত বেশি আয়তনে বৃদ্ধি পেয়ে গেছে, তো স্বাভাবিকভাবে তখন বাস্ট করে। এই সেম জিনিস সাইকেলের টায়ারের ভেতরেও হয়, যে সাইকেলের টায়ারের ভেতরে যে বায়ুটা থাকে অত্যাধিক গরমের ফলে সেই বায়ুটা অত্যাধিক প্রসারিত হয় এবং টায়ার বাস্ট করে সেটা বেরিয়ে আসার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে সমস্ত দৈনন্দিন জীবনে কঠিন, তরল এবং গ্যাসের প্রসারণের এক্সাম্পল। ওকে, তো এবার আমরা আস্তে আস্তে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণের ডিটেলস কিছু আলোচনা করব, তার মধ্যে কিছু ক্যালকুলেশন আমরা শিখবো। ফার্স্ট হচ্ছে কঠিনের প্রসারণ। কেন হয়, রিজন অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে। কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বৃদ্ধি পাওয়ার ফলে তাদের বেশি আয়তন বা বেশি দৈর্ঘ্যের প্রয়োজন হয়, তো তখন তাদের দৈর্ঘ্য, আয়তন বা ক্ষেত্রফল সেটা বৃদ্ধি পেতে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের যে প্রসারণ সেটা ত্রিমাত্রিক। ঠিক আছে, কঠিন পদার্থের কিন্তু ত্রিমাত্রিক প্রসারণ, ত্রিমাত্রিক প্রসারণ মানে কি? ত্রিমাত্রিক কেন বললাম? কারণ তার দৈর্ঘ্য প্রসারিত হয়, তার ক্ষেত্রফল প্রসারিত হয়, তার আয়তন প্রসারিত হয়। কারণ যে কোনো কঠিন পদার্থের নয় দৈর্ঘ্য থাকবে, তার ক্ষেত্রফল থাকবে, তার আয়তন থাকবে, তো তিনটেই কিন্তু প্রসারিত হওয়া পসিবল। তো তাই জন্য বলা হয় কঠিন পদার্থের প্রসারণটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসারণ। এবার দৈর্ঘ্য, ধর শুধুমাত্র রড রয়েছে, রডের শুধু দৈর্ঘ্য রয়েছে, তো সেই তার দৈর্ঘ্য প্রসারিত হবে। একটা ধর ধাতব প্লেট রয়েছে, প্লেটের ক্ষেত্রফল রয়েছে, তার ক্ষেত্রফল প্রসারিত হবে। একটা ধর ঘনক রয়েছে বা কোনো একটা গোলক রয়েছে, কোনো একটা ধাতব গোলক, তার আয়তন রয়েছে, তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে। তো যার যেটা রয়েছে সেটার সেই ডাইমেনশনটা তার বৃদ্ধি পাবে। ওকে, তো এবার আমরা কঠিন পদার্থের প্রত্যেকটার প্রসারণ সম্পর্কে জানবো, যে দৈর্ঘ্য প্রসারণটা কি জিনিস, ক্ষেত্র প্রসারণ কি জিনিস, আর আয়তন প্রসারণ। দেখ এখানে তিনটে লেখা রয়েছে। যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে লিনিয়ার এক্সপানশন বলা হয়। যদি একটা শীট চিন্তা করি যে যার ক্ষেত্রফল রয়েছে, সেটা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় সুপারফিশিয়াল এক্সপানশন। আর যার আয়তন রয়েছে, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই রয়েছে, তাহলে তার আয়তন বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি ভলিউম এক্সপানশন বা কিউবিক্যাল এক্সপানশন। ওকে, তো ফার্স্ট আমরা চলে আসবো দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে। তো দৈর্ঘ্য প্রসারণ তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। ধর এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা লোহার রড রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে L1, L1টা হচ্ছে লোহার রডটার প্রাথমিক দৈর্ঘ্য। এবার এটা কখন, যখন উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমি এরকম T1 লিখছি, ঠিক আছে। তো লোহার রডটাকে গরম করা হচ্ছে, গরম করা হলে কি হবে, ওর উষ্ণতা বৃদ্ধি পাবে। আমি ধরলাম T2 যখন টেম্পারেচার হলো, লোহার রডটার আয়তন, সরি এটা দৈর্ঘ্য রয়েছে, তো লোহার রডটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল। তো ভাবিস না যে দৈর্ঘ্যটা বিশাল পরিমাণে বৃদ্ধি পায়। হ্যাঁ, এমন নয় যে তুই ধর একটা 1 মিটারের লোহার রড কিনলি, এবার তুই ওটাকে ছাদে গরম করতে দিলি, সেটা 10 মিটারের রড হয়ে পরিণত হলো, তাহলে তো খুব ভালোই হয়। মানে ভাব যে একটা কোনো লোহার বা কোনো একটা তামার তার নিয়ে কাজ করতে চায়, তো সে ছোট জিনিস কিনবে, এবার ওটাকে আস্তে আস্তে গরম করতে থাকবে, এবার আস্তে আস্তে সেই ছোট রডটা লম্বা হতে থাকবে, ফলে আর আমাদের লোহার রড কিনতেই হবে না। একটা বাড়ি কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই জিনিসটা তো হতেই পারে। বাট মনে রাখবে, এই প্রসারণটা কিন্তু বিশাল পরিমাণে হয় না। একমাত্র গ্যাসের প্রসারণটা আমরা লক্ষণীয়, আমরা চোখে দেখতে পাই যে হ্যাঁ বেলুনটা ফট করে ফেটে গেল। তরলের প্রসারণটা আমরা লক্ষ্য করতে পারি, বাট কঠিনের প্রসারণ কিন্তু আমরা সচক্ষে অতটা ভালো লক্ষ্য করতে পারি না, কারণ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা এতটাই ছোট হয়, সেই প্রসারণগুলো খুব ছোট ছোট হয়, যেটা আমাদের বুঝতে পারা যায় না। মানে প্রসারিত হয়েছে, বাট সেটা আমাদের কিন্তু অতটা বোঝা যায় না যে হ্যাঁ এত বড় লম্বা হয়ে গেছে, এমন হয় না কিন্তু। ঠিক আছে, তো কি হলো কেসটা, আমি এখানে দেখাচ্ছি এত বড় হয়েছে, বাট অরিজিনালি এত বড় হয় না, বাট দেখানোর জন্য আমি বললাম। তো আমি অন্তিম দৈর্ঘ্য ধরলাম L2 হয়ে গেল যখন টেম্পারেচার T2। ওকে, তো এই যে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হয়েছে লোহার রডটার বা একটা ধাতব রডের, সেই পরিবর্তনটা মানে L2 মাইনাস L1, যেটাকে আমরা কি বলি, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন। এর মানটা কতটা কোনো একটা রড প্রসারিত হবে, তার মানটা তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? ফার্স্ট হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। মানে লোহার রডটা যদি ছোট রড হয়, ছোট রডটা কম পরিমাণে বাড়বে, আর যদি অলরেডি লম্বা একটা রড হয় তাহলে সেটা বেশি পরিমাণে বাড়বে। কমন সেন্স, কারণ বেশি লম্বা রডের মধ্যে অণুর মাত্রা বেশি থাকবে, তো তাদের কম্পন বৃদ্ধি পাবে, ফলে ওর প্রসারণটাও বেশি হবে। তো ছোট রড অল্প বাড়ে, লম্বা রড বেশি বাড়ে, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যার যত বেশি, তার প্রসারণটাও তত বেশি। সো প্রাথমিক দৈর্ঘ্যের সাথে কিরকম সম্পর্ক হবে? সমানুপাতিক সম্পর্ক। আবারও বলছি, যদি ছোট্ট
কোনো রড হয়, ছোট্ট একটা দৈর্ঘ্যের কোনো একটা বস্তু, সেটা যে পরিমাণ বাড়বে তাপমাত্রা গ্রহণ করার ফলে বা তাপ গ্রহণ করার ফলে, তাপমাত্রা বৃদ্ধি করলে, সেম পরিমাণ যদি একটা লম্বা রড হয়, মানে সেম তাপমাত্রা বৃদ্ধিতে একটা লম্বা রড যদি নেওয়া হয়, তার প্রসারণটা কিন্তু ছোট রডে অপেক্ষা বেশি হবে, কারণ তার মধ্যে অণুর সংখ্যা বেশি রয়েছে, তার প্রসারণটাও স্বাভাবিকভাবে বেশি হবে। তার মানে আমি কি বলতে পারি, তাহলে কিরকম সম্পর্ক, প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে দৈর্ঘ্যের প্রসারণটা সমানুপাতিক হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের সাথে। ঠিক আছে, তাহলে আমি লিখে নিই যে তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে কি কি বিষয়, দ্বারা আমি লিখে নিচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে, এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের সাথে, প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। 2 নম্বর উষ্ণতার পার্থক্যের ওপর। 3 নম্বর পদার্থের উপাদানের ওপর বা পদার্থের প্রকৃতির ওপর। এই তিনটে বিষয়ের ওপর দৈর্ঘ্যের প্রসারণ ডিপেন্ড করে। কি কিভাবে, প্রথমটা তো বললামই যে প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। সেকেন্ড বলছে উষ্ণতার পার্থক্য, তুই যদি বেশি উষ্ণতা বৃদ্ধি করিস, বেশি বৃদ্ধি পাবে, তাপীয় প্রসারণটা তার বেশি হবে, তো সেটাও সমানুপাতিক সম্পর্কই হবে। তুই যদি, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তুই ধর 25 থেকে 50 ডিগ্রিতে বাড়াচ্ছিস টেম্পারেচার, আরেকটা ক্ষেত্রে 25 থেকে 100 ডিগ্রিতে বাড়াচ্ছিস, কোন ক্ষেত্রে তাপ বেশি আছে? 25 থেকে 100-তে তাপ বেশি হলে তার প্রসারণটাও বেশি হবে, তো স্বাভাবিকভাবে যার উষ্ণতার পার্থক্য যেখানে বেশি দেওয়া হবে তার দৈর্ঘ্য প্রসারণটাও বেশি হবে। তার মানে অফকোর্স এখানেও কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি যে এই দৈর্ঘ্য প্রসারণটার কিন্তু উষ্ণতার পার্থক্য মানে T2 - T1 তার সাথেও সমানুপাতিক সম্পর্ক যুক্ত। ঠিক আছে, এবার আমরা চলে আসছি দুটো সমীকরণকে যদি আমি একত্রিত করি তাহলে কি আসে, L2 - L1 is proportional to L1 into T2 - T1। এই দুটোর সাথেই প্রপোর্শনাল হচ্ছে, তাহলে এই রিলেশনটা লেখা যায়। এবার সমানুপাতিক চিহ্নকে যদি আমি তুলি, এই যেটা তো সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্নকে যদি ওঠানো হয় তাহলে আমাকে কি আনতে হবে, একটা ধ্রুবক পদ আনতে হবে। তো ধ্রুবক পদটা আমি লিখলাম আলফা। আলফাটা কি, আলফা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। আমি লিখে দিচ্ছি আলফা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা যেটার নাম দেওয়া হয়, এর নাম কি দেওয়া হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় আলফা। এবার আলফাটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা পদার্থের উপাদানের উপর ডিপেন্ড করে। আমি এটা 3 নম্বর পয়েন্ট লিখেছিলাম না, যে পদার্থের উপাদানের উপর ডিপেন্ড করছে। তো এই আলফা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা যেটা ডিপেন্ড করে, নির্ভর করে পদার্থের উপাদানের ওপর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আলফা। যে তিনটে বিষয় কি কি হয়, তার মানে হলো দেখ, দৈর্ঘ্যের পরিবর্তন পদার্থের উপাদানের উপর ডিপেন্ড করছে, প্রাথমিক দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, উষ্ণতা পার্থক্যের উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে আমি যদি এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি, L2 - L1টাকে ডেল্টা এল দিয়ে প্রকাশ করে, বা যে কোনো পরিবর্তনকে ডেল্টা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, ফিজিক্সের ভাষায়। তাহলে ইন্টু আলফা L1, আর এটা কি ডেল্টা টি, পরিবর্তন মানে ডেল্টা। তাহলে এখান থেকে দেখ, আমি আলফার ফর্মুলাটা লিখতে পারি যে 1/L ডেল্টা এল বাই ডেল্টা টি। এল বলতে এখানে প্রাথমিক দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, অথবা তুমি আলফার ফর্মুলাটাকে এভাবেও লিখতে পারো, L2 - L1 বাই L1 T2 - T1। এই দুটোই কিন্তু আমাদের আলফার ফর্মুলা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা লেখা হয়। আশা করি বোঝা গেছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে ডেফিনেশনটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এটাকে আমি কিন্তু আরেকভাবেও লিখতে পারি যে এই সমীকরণটা থেকে আমাদের অন্তিম দৈর্ঘ্যের মানটা কত আসছে তার ফর্মুলাও বার করা যায়। যে এই সমীকরণটা থেকে L2, বা যেটাকে আমরা কি বলি অন্তিম দৈর্ঘ্য, মানে তাপীয় প্রসারণের ফলে অন্তিম কতটুকু বৃদ্ধি পেল, অন্তিম দৈর্ঘ্য L2 = L1টা এপাশে যাবে, L1 এপাশে গেলে L1 প্লাস আলফা L1 ইন্টু ডেল্টা টি। তো এটাকে লেখা হয় L1 কমন নিলে 1 প্লাস আলফা ডেল্টা টি। এটা হচ্ছে আমাদের L2 ইকুয়েশন। ঠিক আছে, মাথায় থাকবে, এইটা হচ্ছে আমাদের অন্তিম দৈর্ঘ্যের
ইকুয়েশন। এবার এখান থেকে তোমাদের বার করতে দেয় আলফার ইউনিট এসআইতে, সিজিএসে এবং মাত্রা। তো নিজেরাই বলো, আমি পরের পেজে পড়ছি। আলফার ফর্মুলাটা কি আসলো? L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এখান থেকে আলফার ইউনিট কি হবে, একক কি হবে? L2 মাইনাস L1 মানে হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য। দৈর্ঘ্যের পার্থক্যকে আমরা কোন এককের সাহায্যে মেজার করি? মিটার এককের সাহায্যে, রাইট? তাহলে এসআইতে আমি লিখতে পারি মিটার বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাও তো ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য, সেটাও আমাদের মিটার আসবে। তাহলে মিটার। উষ্ণতার পার্থক্যকে আমরা কেলভিন এককের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে কেলভিন ইনভার্স হচ্ছে আমাদের এসআই ইউনিট অফ আলফা। সিজিএস এ কি হবে তাহলে? সিজিএস এ হবে মিটারের জায়গায় সেন্টিমিটার, নিচে সেন্টিমিটার, ডিগ্রি সেলসিয়াস কেটে গেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হচ্ছে সিজিএস ইউনিট অফ আলফা। মাত্রীয় সংকেত কি লেখা যায়? মাত্রা বা মাত্রীয় সংকেত এল বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, নিচে প্রাথমিক দৈর্ঘ্য সেটাও ক্যাপিটাল এল, আর উষ্ণতাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এল এল কেটে গেলে থিটা টু দি পাওয়ার -1টা হয়ে যাবে এর মাত্রা। আশা করি ক্লিয়ার। এবার জানতে চাই যে এটা তো সিজিএস এসআই হলো, আমাকে জানতে চাই যে ফারেনহাইটের সাথে কিরকম সম্পর্ক আলফার। ঠিক আছে, এটা কি করে বার করবো দেখো তো। আচ্ছা, আলটিমেটলি আমি ইকুয়েশন বা এর এককগুলো দেখে আমরা কি বলতে পারি? এই আলফার একক বা আলফার মাত্রা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করছে? দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে কি না? কার উপর তাহলে আলটিমেটলি ডিপেন্ড করছে বলতো? উষ্ণতার এককের উপরে। তাহলে আমি এখানে লিখতে পারি যে আলফার বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার এককের উপর ডিপেন্ড করে। উষ্ণতার এককের ওপর নির্ভরশীল। কারণ এই কোশ্চেনটাও তোমাদের দেয় যে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হওয়া সত্ত্বেও সেটা দৈর্ঘ্যের এককের উপর কেন ডিপেন্ড করছে না? তার কারণ ওপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য কেটে গিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটার হচ্ছে ডিপেন্ড না করার কারণ। আশা করি বোঝা গেছে। তো এবার জানতে চাই হচ্ছে যে আলফা তাহলে শুধুমাত্র উষ্ণতার পার্থক্যের বা উষ্ণতার এককের উপর ডিপেন্ড করছে। তো কোশ্চেন আছে যে আলফা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে আলফা ফারেনহাইটের মধ্যে কি রিলেশন? সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে আলফার কিরকম রিলেশন হতে পারে, বা কেলভিন স্কেলের সাথে সেন্টিগ্রেডের কিরকম রিলেশন হতে পারে, এটা জানতে চাই। তো কি করে জানবো? মাথায় রাখবে যে আলফা মেনলি কিসের উপর ডিপেন্ড করছে? উষ্ণতার পার্থক্যের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আর সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের যে আমাদের নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে যে পার্থক্যটা, সেটা কত জানো? মনে রাখবে, এটা পড়েছো তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে। আমি যদি সেলসিয়াস আর ফারেনহাইটে চিন্তা করি, এটা ধরো সেলসিয়াস স্কেল, এটা ধরো ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলে সব থেকে নিম্ন স্থিরাঙ্ক 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। মাথায় রাখবে এদের যে গ্যাপিংটা সবসময় ইকুয়াল হয়, মানে উষ্ণতার পার্থক্য এদের সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে সর্বদা ইকুয়াল। তো আমি লিখতে পারি যে তার মানে এখানে দেখো, সরি এটা ভুল লিখেছি, এটা 212 হবে, এক্সট্রিমলি সরি, এটা হবে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তাহলে এদের কি বলেছে? এদের মধ্যে উষ্ণতার পার্থক্যর মান সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে অলওয়েজ সেম থাকে। তো মাথায় রাখবে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য ইজ ইকুয়ালস টু ফারেনহাইট স্কেলে উষ্ণতার পার্থক্য, ঠিক আছে? তো আমাকে বলো সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য মানে কত? 100 - 0 আর ফারেন এত ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কত? 212 - 32 এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমি লিখতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি ফারেনহাইট, রাইট? তাহলে এখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত হয়? 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 180/100 মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি ফারেনহাইট? তাহলে আলফা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। তো জায়গা তো নাই এই পাশটায় করছি। কি লিখলাম? 1 ডিগ্রি সেলসিয়াস মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড মানে 9/5 আলফা ডিগ্রি ফারেনহাইট। এইটাই হচ্ছে আমাদের সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের সম্পর্ক আলফার। তাহলে কি দেখলাম? সম্পর্কটা কি? আলফা ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 9/5 আলফা ডিগ্রি ফারেনহাইট।
তাহলে এটা যদি উল্টো করে লিখি, তাহলে আলফা ডিগ্রি ফারেনহাইট মানে হচ্ছে 5/9 আলফা ডিগ্রি সেলসিয়াস। এই দুটো সম্পর্কেই কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এবার জিজ্ঞাসা করে কেলভিন স্কেলের সাথে কি রিলেশন। মনে রাখবে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য আর সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্যটা সেম হয়, এগুলো তোমরা সব পড়েছো গ্যাসের আচরণ চ্যাপ্টারে। তো কেলভিন স্কেলটা যদি আমি এখানে আঁকি, কোশ্চেন কি থাকে, আলফা ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, এটা জানতে চায়। তো এই রিলেশনটাকে আমি কি করে বার করব, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য সব থেকে হায়ার এবং লোয়ার লিমিটকে দেখব। তো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস নিম্ন, আর এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিন স্কেলে যদি চিন্তা করি, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন, আর 100 মানে হচ্ছে 373 কেলভিন। তো খেয়াল কর উষ্ণতার পার্থক্য কেলভিন স্কেলে যা সেলসিয়াস স্কেলে তা, তাহলে কত কি লেখা যায়, যে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য আর কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য সমান। সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য ইকুয়াল টু কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য, তাই না? তুই হিসাব কর না, এটা হচ্ছে 100 মাইনাস 0 মানে 100 হচ্ছে, এখানে হিসাব কর 373 মাইনাস 273, এটা করলেও 100 হচ্ছে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 100 কেলভিন, দুটোরই উষ্ণতার পার্থক্য সেম হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, যে সুতরাং যেহেতু দুটোর ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য সেম, তাহলে আলফা কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কটাও সেমই হবে। সুতরাং কি সম্পর্কটা হবে, সম্পর্কটা হবে হচ্ছে আলফা ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু আলফা কেলভিন। যেহেতু কেলভিন আর সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য বা গ্যাপিংটা সেম থাকে, তাই জন্য আলফার মানটা কেলভিন স্কেলেও যা হয় সেলসিয়াস স্কেলেও তাই হয়, শুধু ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। কি বললাম, ফারেনহাইট স্কেলের রিলেশনটা হচ্ছে এটা। তাহলে আমরা কিন্তু এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পুরোপুরি রিলেশন একদম সুন্দর করে প্রুফ করলাম। এবার আমরা চলে আসবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে, মানে ক্ষেত্রের যেখানে প্রসারণ হচ্ছে। তাহলে আমাকে একটা ধাতব শীট নিতে হবে বা একটা ক্ষেত্রফল যুক্ত ধাতব প্লেট নিতে হবে। তো আমি একটা ধাতব প্লেট নিলাম S1 ক্ষেত্রফলের, যার টেম্পারেচার T1, পুরোটা এবার সেম হবে। এবার তুই টেম্পারেচার বাড়াচ্ছিস, তাহলে কি হবে, ওর ক্ষেত্রফলটা বাড়বে, S2 হবে, ঠিক আছে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। তো এখানেও সেম প্রসেস, এদের মধ্যে যে ক্ষেত্রফলের পার্থক্য S2 মাইনাস S1, তিনটে বিষয়ের উপর এখানেও ডিপেন্ড করবে। কি কি, ফার্স্ট ডিপেন্ডেন্স হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, একদম সেম হবে। দেখো এখানে যা যা সেম, এখানে দৈর্ঘ্যের পার্থক্য প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, ক্ষেত্র তার এখানেও তাই হবে, ক্ষেত্রফলের পার্থক্য প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক হবে। তাই দেখো এখানে লিখেছি প্রাথমিক ক্ষেত্রফল। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি, উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক হবে। 3 নম্বর হচ্ছে পদার্থের উপাদান, সেটা আমি আসছি। তাহলে এই দুটো সমীকরণকে একত্রিত করলে S2 মাইনাস S1 is proportional to S1 T2 মাইনাস T1, এটা হচ্ছে আমাদের রিলেশনটা। এবার আমি সেম ভাবে সমানুপাতিক চিহ্ন তোলার ফলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। S2 মাইনাস S1 ইকুয়াল টু যেই দিলাম, আমাকে কি আনতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক। এটা সমানুপাতিক চিহ্ন ইকুয়াল আনার জন্য একটা ধ্রুবক পদ আনতে হলো। বাকিটা তো সেমই থাকবে, বাকিটা থাকবে হচ্ছে S1 T2 minus T1. Here beta is called ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, রাইট, বা এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন। ঠিক আছে, তো এবার দেখ এখান থেকে বিটার ফর্মুলা আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু আমাদের আসছে S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1, এটা হচ্ছে আমাদের বিটার ফর্মুলা আসছে। এই সম্পর্কটাকে এভাবেও লেখা যায় যে বিটা ইকুয়ালস টু ডেল এস বাই এস ডেল্টা টি, এইভাবেও রিপ্রেজেন্ট করা হয় বিটাটাকে, কারণ হচ্ছে ডেল্টা হচ্ছে পার্থক্য রিপ্রেজেন্ট করছে, তো S2 মাইনাস S1 কে ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করছে, আশা করি ক্লিয়ার। তো এখান থেকে একইভাবে আমরা কিন্তু এই রিলেশনটা থেকে অন্তিম ক্ষেত্রফলের ফর্মুলা কি আসবে, S2 ইকুয়ালস টু S1 প্লাস বিটা S1 ডেল্টা টি, তাহলে S1 কমন নিয়ে নাও, 1 প্লাস বিটা ডেল্টা টি, এটা হচ্ছে আমাদের অন্তিম ক্ষেত্রফলের ফর্মুলা। আশা করি ক্লিয়ার, একদম সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বিটার ইউনিট মাত্রা বার করব। তো একই ঘটনা হবে, দেখো বিটার ইউনিট বার করার জন্য আমাকে কি করতে হবে, এসআই একক, কি ফর্মুলা আছে, প্রাথমিক
ক্ষেত্রফলের পার্থক্য S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। তো ক্ষেত্রফলের ইউনিট SI তে কি হয়, মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তো বসিয়ে দাও, ওপরে হচ্ছে মিটার স্কোয়ার বাই, নিচেও তাই কি ব্যাপার, প্রাথমিক ক্ষেত্রফলকে মিটার স্কোয়ার আর কেলভিন হচ্ছে উষ্ণতার পার্থক্য, কেটে গেলে কি আসবে, কেলভিন ইনভার্স বা 1 বাই কেলভিন থাকছে। তাহলে দেখো আলফার যে SI ইউনিট আর বিটার যে SI ইউনিট দুটোই কিন্তু সেম আসছে। সিজিএস এ কি হবে তাহলে, সিজিএস এ হবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেলসিয়াস, কেটে গেলে কি আসছে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এটাও কিন্তু সেম আসলো, মাত্রীয় সংকেতটাও দেখবে সেম আসবে। তাহলে মাত্রীয় সংকেতটা কি আসছে, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার বাই প্রাথমিক ক্ষেত্রফল এল স্কোয়ার আর উষ্ণতা হচ্ছে থিটা। তাহলে থিটা টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের মাত্রীয় সংকেত। তো প্রত্যেকটা আলফা বিটা, এরপরে দেখবে গামা আসবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, সবকটার একক আর মাত্রা কিন্তু সেম থাকবে। এবং এদের মধ্যে যে রিলেশন, যেটা আমি বললাম একটু আগে, যে আলফা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের রিলেশন কি বললাম, 5/9 আলফা ডিগ্রি ফারেনহাইট বললাম। তো বিটার ক্ষেত্রেও সেম, বিটা ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 5/9 বিটা ডিগ্রি ফারেনহাইট। আর যেমন আলফা ডিগ্রি সেলসিয়াসের সাথে আলফা কেলভিনের মান ইকুয়াল ছিল, এখানেও তাই থাকবে, বিটা কেলভিনের মান ইকুয়াল হবে। তাহলে আশা করি প্রত্যেকের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। আয়তন প্রসারণের জন্য আমাকে একটা আয়তন নিতে হবে, কোনো একটা ধাতব গোলক, বা তুমি নিতে পারো ধাতব একটা কিউবয়েড, ঠিক আছে, মানে হচ্ছে আয়ত ঘনক, বা কিউব নিতে পারো, ঘনক নিতে পারো। তো আমি একটা সিম্পল ভাবে চিন্তা করছি, একটা গোলক নিচ্ছি যার আয়তন, প্রাথমিক আয়তন V1, T1 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে। এবার তুই উত্তপ্ত কর, তাহলে ওর কি হবে, আয়তন বেড়ে গিয়ে V2 হয়ে যাবে T2 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এদের যে আয়তনের পার্থক্য সেটা ডিপেন্ড করবে দুটো বিষয়ের উপরে, একই ব্যাপার, প্রাথমিক আয়তনের উপর ডিপেন্ড করবে, সেকেন্ড হচ্ছে উষ্ণতার পার্থক্যের উপর ডিপেন্ড করছে বা সমানুপাতিক হচ্ছে উষ্ণতার পার্থক্যের উপরে। দুটোকে একত্রিত করব, তাহলে আমাদের কি আসছে, V2 মাইনাস V1 সমানুপাতিক V1 T2 মাইনাস T1। এবার সমানুপাতিক ধ্রুবক আনবো, V2 মাইনাস V1 ইকুয়াল টু, আমাকে একটা কনস্ট্যান্ট পদ আনতে হবে, যেটাকে আমি কি লিখবো, গামা লিখবো। গামা হচ্ছে আমাদের কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক, T2 মাইনাস T1। সাইডে কি লিখবো, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, বা কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। তো এখান থেকে আমাদের গামার ফর্মুলা কি আসছে, V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। ওকে, এটাকে এভাবেও লেখা হয় ডেল ভি বাই ভি ডেল্টা টি, দুটোই কিন্তু পসিবল, ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে পার্থক্যটাকে। তাহলে এখান থেকে আমি অন্তিম আয়তনের ফর্মুলাটা কি লিখবো, এই রিলেশনটা থেকে অন্তিম আয়তন হচ্ছে V2 ইকুয়ালস টু V1 1 প্লাস গামা ডেল্টা টি। এটা হচ্ছে আমাদের অন্তিম আয়তনের ফর্মুলা, একদম আগের মতো সেম জিনিস, কিচ্ছু আলাদা নেই। আমরা আগেরটার ক্ষেত্রে যেরকম অন্তিম ক্ষেত্রফল বার করেছি, এখানেও V1টাকে এপাশে পাঠিয়ে দাও, V1 কমন নাও, তাহলে 1 প্লাস গামা ডেল্টা টি চলে আসছে, সেম প্রসেস, ঠিক আছে। এখান থেকে আমি SI আর CGS একক যদি বার করি, তাহলে কি আসবে, ফার্স্ট হচ্ছে SI একক, গামার ফর্মুলা কি, ডেল ভি বাই ভি ডেল্টা টি। দেখ ভি মানে আয়তন, আয়তনের এসআই একক কি, ঘন মিটার, মিটার কিউব, নিচেও মিটার কিউব, প্রাথমিক আয়তন, আর উষ্ণতার পার্থক্য হচ্ছে কেলভিন, কেটে গেলে দেখ সেম কেলভিন ইনভার্স আসছে, একই থাকবে। সিজিএস এককও তাই হবে, কি হবে, সেমি কিউব বাই ঘন সেমি ইন্টু ডিগ্রি সেলসিয়াস, কেটে গেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সেম ব্যাপার মাত্রীয় সংকেতের ক্ষেত্রেও থাকবে, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, প্রাথমিক আয়তন হচ্ছে এল কিউব, আর উষ্ণতা হচ্ছে থিটা, এল কিউব কেটে গেলে থিটা টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের মাত্রীয় সংকেত হবে। আর গামার ক্ষেত্রেও ব্যাপারটা পুরো সেম থাকবে, যে যেরকম আলফা বিটার ক্ষেত্রে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের ক্ষেত্রে যেরকম রিলেশন হলো, এখানেও তাই আসবে, যে গামা ডিগ্রি সেলসিয়াস মানে 5/9 গামা ডিগ্রি ফারেনহাইট, একই রিলেশন। আর অন্যদিকে গামা ডিগ্রি সেলসিয়াসের সাথে গামা কেলভিনের মানটা কি থাকবে, সবসময় ইকুয়াল থাকবে। আশা করি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমাদের প্রত্যেকটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আমাদের কাছে ক্লিয়ার হলো। এবারে আলফা বিটা গামার তিনটে
রিলেশন জানতে চায়। এবার রিলেশনের প্রুফ এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় কোনোই আসেনি, এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি যে 3টে রিলেশনের প্রুফ দিয়েছে। এই প্রুফটা আছে হচ্ছে তোমাদের ক্লাস 11-এ। ব্যাচে আমি করাই, ঠিক আছে, আমাদের ব্যাচে করানো হয়, ব্যাচে তো সমস্ত কিছু ডিটেলসে পড়ানো হয়। তো তোরা যারা ব্যাচে আছিস তারা অলরেডি জানিস। তো এই প্রুফটা যেহেতু মাধ্যমিক পরীক্ষায় কোনোদিনও আজ পর্যন্ত 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত দেয়নি, তো আমি প্রুফটা এখানে স্কিপ করে যাচ্ছি। ব্যাচ থেকে, ব্যাচে যারা রয়েছে সেখান থেকে তোরা দেখে নিতে পারিস। তো এই 3টে গুণাঙ্কের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এদের মধ্যে রেশিও জানতে চায়, অনুপাত জানতে চায়। আলফা ইকুয়ালস ইস টু বিটা ইস টু গামা, এদের রেশিওটা হয় হচ্ছে 1:2:3। এদের 3টের রিলেশন জানতে চায়। রিলেশনটা কিরকম হবে দেখ, রিলেশনটা হয় হচ্ছে দেখ কি করতে হয়, নিচের দুটোকে এলসিএম করতে হয়, এলসিএম বা লসাগু করে পুরোটার সাথে লসাগুর মানটাকে গুণ করে দিতে হয়। তাহলে আসে হচ্ছে এলসিএমটা হচ্ছে 6, 2 আর 3 3 2 6, 6 দিয়ে যদি পুরোটাকে গুণ করো 6 আলফা ইকুয়ালস টু 6 বিটা বাই 2, 6 বিটা বাই 2 ইকুয়ালস টু 6 গামা বাই 3। দেখো কাটোয়া এখানে কাটবে এখানে কাটবে, তাহলে রিলেশনটা আসে 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলফা বিটা গামার রেশিও, আর এটা হচ্ছে এদের মধ্যে রিলেশন। আর এইটাও কিন্তু রিলেশন, এটাও একটা রিলেশন, এটাও একটা রিলেশন। দুটো থেকেই কিন্তু এমসিকিউর কোশ্চেন আসে, তাই জন্য আমি দুটোই করে দিলাম। আশা করি বোঝা গেছে। এখান থেকে এইভাবে কোশ্চেন আসে, ধর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিল, তোকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বার করতে দিল, তো আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 করে বার করা যাবে, আবার আলফা ইকুয়ালস টু গামা বাই 3 করে বার করা যাবে। এদের মধ্যে এইরকম ভাবে রিলেশন তৈরি করা যায়। আর বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, এদের মধ্যে বিটা আর গামা রিলেশন তৈরি করা যাবে। তাহলে এইভাবে জাস্ট একটার সাথে আরেকটা যে রিলেশন সেটা প্রুফ করে দেখানো যায়। এটা কিভাবে আছে এটাকে প্রুফ করা যায়, যেটা আমি ব্যাচে করিয়েছি। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো এরপরের পোর্শন, দ্যাট ইজ বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত। এই যে তাপীয় প্রসারণটাকে আমরা খুব ভালো থার্মোস্ট্যাট, তারপরে স্বয়ংক্রিয় সুইচ, যেটাকে আমাদের দেখবি ফ্রিজের মধ্যে থাকে, ঠিক আছে, স্বয়ংক্রিয় সুইচ হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। দেখবি ফ্রিজ অনেকক্ষণ করে চালনা করার মানে চলছে আপনি দেখবি ফ্রিজ বন্ধ হয়ে যায়। ফ্রিজকে তুই সুইচ বন্ধ করতে হয় না, যতটুকু ঠান্ডা হওয়া দরকার ততটুকু ঠান্ডা হওয়ার পর ও আপনি বন্ধ করে দেয়। সেম হচ্ছে ইলেকট্রিক যে আয়রনগুলো হয়, ইস্ত্রিগুলো হয়, তো সেই ইস্ত্রিগুলোর ক্ষেত্রেও সেম। দেখবি তুই চার্জ দিয়ে রাখ বা সেটাকে তুই গরম করতে দে, তো দেখবি যতটুকু গরম হওয়া দরকার নাইক্রোম ওয়্যারটা ততটুকু গরম হবে, দিয়ে আপনি সুইচটা মানে আপনি দেখবি বন্ধ হয়ে যাবে। তুই এইগুলোকে বলা হয় অটোমেটিক সুইচ। সেই সুইচটা কাজ করে এই বাইমেটালিক স্ট্রিপের হেল্প নিয়ে। তো বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাতটা কি জিনিস, ছবিতে দেখতে পাচ্ছিস যে দুটো ধাতুর পাতকে একত্রে রিভেট করা হয়েছে। রিভেট মানে হচ্ছে দেখতে পাচ্ছিস যেখানে এরকম ছিদ্র ছিদ্র করে এরকম ইয়ে করে, এইটাকে দেখ হাত মানে এই যে এগুলোকে ঝালাই করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দুটো আলাদা আলাদা মেটাল যাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা আলাদা আলাদা হয়। মনে রাখবে এই যে আমি এখানে লিখলাম যে আলফার মানটা বা বিটা বা গামা প্রত্যেকের মান ডিপেন্ড করে হচ্ছে, দেখ নির্ভর করে হচ্ছে পদার্থের উপাদান। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, যে এই আলফা বিটা গামা এই গুণাঙ্কগুলো মেনলি ডিপেন্ড করে পদার্থের উপাদানের উপরে। তুই যদি লোহার বদলে পিতল নিস তখন দেখবি এর মানটা চেঞ্জ হয়ে যাবে, লোহার বদলে রূপোর ক্ষেত্রে এর মান আবার চেঞ্জ হয়ে যাবে। তো যেমন লোহার থেকে তামার বা কপারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটার মান বেশি। অর্থাৎ তুই যদি সেম টেম্পারেচার দিস, সেম টেম্পারেচার বৃদ্ধি করিস লোহার রড আর তামার রডের মধ্যে, লোহা যতটা না বাড়ছে তামা তার থেকে বেশি বাড়ে, কারণ তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি। কারণ এই আলফাটা ডিপেন্ড করে ওই কোন পদার্থের ওই উপাদানটা সেটার উপরে। তো প্রত্যেকটা পদার্থের কিন্তু আলাদা আলাদা প্রসারণ গুণাঙ্ক রয়েছে। তো যার প্রসারণ গুণাঙ্ক যত বেশি হয় তার প্রসারণটাও তত বেশি হয়। আশা করি বোঝাতে পেরেছি আমি, পুরোটা ক্লিয়ার। তো এখানে সেম এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এই বাইমেটালিক স্ট্রিপটা বা দ্বিধাতব পাতটাকে তৈরি করা হয়। তো ধরো আমি এভাবে ধরলাম যে এটা হচ্ছে কপারের, এটা হচ্ছে লোহার, ঠিক আছে। পিতল এখানে লেখা আছে, পিতল যাই হোক, পিতলের আলফাবেট দেখ লেখাই আছে, এটা পিতল বা কপারের যে সংকর ধাতু এর আলফার মান বেশি আর লোহার আলফার মানটা কম। আলফা বলতে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা বলা হয়েছে। এবার তুই এটাকে গরম করছিস, কি ঘটনাটা ঘটবে বল, যেহেতু পিতলে বা কপারের আলফা বেশি
তো আলফা বেশি হলে ওর দৈর্ঘ্য প্রসারণটাও বেশি হবে, ওটা বেশি বাড়বে। বাট নিচে যে লোহাটা রয়েছে, তলায় যে লোহাটা রয়েছে, সেটার কিন্তু আলফার মান তুলনামূলকভাবে কম, তাহলে সেটা কম বাড়বে, যার ফলে জিনিসটা এখন এরকম বেঁকে যাবে। দেখতে পাচ্ছিস যে তাপ প্রয়োগের ফলে কি হচ্ছে, যার আলফা বেশি সেটা বেশি বেঁকে বক্রতার বাইরের দিকে থাকছে, আর যার আলফার মান কম সেটা কম বেড়ে সেটা ভেতরের দিকে থাকছে, মানে বক্রতার ভেতরের দিকে থাকছে। এই কনসেপ্টটাকে কাজে লাগানো হয় হচ্ছে থার্মোস্ট্যাট বা তোর স্বয়ংক্রিয় সুইচ হিসাবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা মনে রাখবো যে দেখ এখানে লেখা আছে ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট, স্বয়ংক্রিয় সুইচ, ইস্ত্রি বা তোর ফ্রিজ, ইলেকট্রিক্যাল ফ্রিজে ব্যবহার করা হয়। তো এখানে কি মনে রাখতে হবে যে যার আলফা যত বেশি সেটি তত বেশি প্রসারিত হবে এবং উত্তপ্ত করলে সেটি বক্রতার বাইরের দিকে থাকবে এবং কম আলফা যুক্ত ধাতুটি বক্রতার ভেতরের দিকে থাকবে। ওকে, তাহলে তোকে ধর এরকম কোশ্চেন করলো যে এবার পুরো এটাকে ঠান্ডা করা হচ্ছে। গরম তো ব্যাপারটা বুঝতে পারলাম যে গরম যেটা বেশি আলফা যুক্ত সেটা এরকম বেশি বেন্ড হয়ে গিয়ে বাইরের দিকে থাকবে, আর যেটা কম আলফা যুক্ত সেটা ভেতরের দিকে থাকবে। যদি জিনিসটাকে ঠান্ডা করা হয় তাহলে কেসটা কি হবে? তো মনে রাখবে, যদি ঠান্ডা করা হলে যার আলফা বেশি সে বেশি সংকুচিত হবে। যদি আলফা বেশি হয়, সে যেরকম তাপ প্রয়োগে বেশি বেড়ে যাচ্ছিল, তাপ বর্জনে মানে ঠান্ডা করলে সেটা বেশি সংকুচিত হবে। সংকুচিত যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু এখন ভেতরের দিকে চলে যাবে, যে বক্রতার ভেতরের দিকে থাকবে। তাহলে জিনিসটা কি হবে দেখতে, এই রকম জিনিসটা দেখতে হবে। যদি ঠান্ডা করা হয়, এই হচ্ছে পিতলটা আর এই হচ্ছে লোহার দণ্ডটা। কি বললাম বোঝা গেছে? এটা হচ্ছে আয়রনটা আর ওপরেরটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কপার বা পিতলটা। কারণ যেহেতু কপারের আলফা বেশি, ফলে সংকোচনটাও বেশি হবে, সংকোচনটাও কি হবে? বেশি হবে। আর যেহেতু আয়রনের আলফা কম, তার সংকোচন বেশি হবে না, ফলে ওটা কিন্তু বেশি বৃদ্ধি অবস্থাতেই থাকবে, ফলে সেটা বক্রতার বাইরের দিকে অবস্থান করবে। ঠিক আছে, ফলে আয়রনটার কি হচ্ছে, আলফা কম, ফলে সংকোচন কম হবে, ফলে আয়রন বক্রতার বাইরে অবস্থান করবে। আশা করি ক্লিয়ার। দ্বিধাতবকপাতের কনসেপ্ট ক্লিয়ার। এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ থাকে তোমাদের। ঠিক আছে, ডেফিনেশনও জানতে চাই। ওকে, এরপর আমরা চলে আসবো নেক্সট টপিক, সেটা হচ্ছে তরলের প্রসারণ। দেখ এতক্ষণ আমরা কঠিন পদার্থ নিয়ে অনেক কিছু পড়লাম, দৈর্ঘ্য প্রসারণ পড়লাম, ক্ষেত্রফল প্রসারণ পড়লাম, আয়তন প্রসারণ পড়লাম, দ্বিধাতব পাত পড়লাম, মানে যেটা একটা অ্যাপ্লিকেশন, তাদের এক্সাম্পল সহকারে পড়লাম, সবকিছু পড়লাম। এবার আমরা চলে আসবো তরল পদার্থকেও তো প্রসারিত হয়, তাকে তুই তাপ দিলে তরল পদার্থ তো প্রসারিত হয়। তো তরল পদার্থ কি করে প্রসারণ হয়, তো সেই জিনিসটা দেখবো। তো ফার্স্ট অফ অল, তরল পদার্থ কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। মনে রাখবে, তরল পদার্থের যেহেতু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তার শুধুমাত্র আয়তন রয়েছে, আয়তন প্রসারিত হয়। আর সবসময় মনে রাখবে যে তরল পদার্থকে একটা পাত্রের মধ্যে নিতে হয়, একটা পাত্রকে তরল পদার্থের মধ্যে মানে একটা পাত্রের মধ্যে তরল পদার্থ রেখে তাকে গরম করতে হবে। তাহলে যে কোনো পাত্রকে যদি গরম করা হয়, তাহলে সবার ফার্স্টে পাত্রটা গরম হবে, তাহলে পাত্রটা এক্সপ্যান্ড করবে, তারপরে তরলটার মধ্যে সেই তাপটা পৌঁছাবে এবং তাপটা পৌঁছানোর ফলে সেই তরলটা গরম হবে। রেকর্ডেড তো কি হয়েছে, রেকর্ডটা থাকবে। এই যে এটা হয়েছে প্রসারণ, সবই হয়েছে, শুধু সাইডে হয়েছে, উপর নিচে হয়নি কেন? সেটা তো এআই এর ফল্ট স্যার।
এটা ঠিক না, ওপর নিচে হয়নি, এটা ঠিক হলো না। কি করবো স্যার? এটা কিন্তু ভলিউম হয়নি, এটা অ্যাকচুয়ালি এরিয়া, হাইটটা দেখায়নি, ঠিক আছে? বন্ধ হয়ে গেছে। সোজকে রাখ না। ঠিক আছে। আচ্ছা, এখানে ডায়াগ্রাম যাই থাকুক না কারণ আমি তো একেই দেখাবো এখন ডায়াগ্রাম। তো এটা হচ্ছে একটা পাত্র যার মধ্যে তরল পদার্থকে রাখা হয়েছে। তো এবার কি হবে, তুই একটা এখানে ছবি আঁক। এটা হচ্ছে একটা হাঁড়ি, হাঁড়ির এটা তো হাঁড়ি এঁকেছি না কি এঁকেছি, কি জঘন্য অবস্থা। দাঁড়া, এটা হচ্ছে একটা হাঁড়ির মধ্যে আমি ধরলাম ডিং 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 ডিং। ঠিক আছে, এই অবধি হচ্ছে একটা হাঁড়ির মধ্যে জল রয়েছে। এবার কি হবে, তুই গরম করছিস, আগুন দিয়ে দিয়েছিস, আগুন দিয়েছিস। সবার ফার্স্টে কি গরম হবে, কঠিন পদার্থটা, কারণ আমি কাচের পাত্র ধরেছি, কাচের পাত্রটা সবার ফার্স্টে গরম হওয়ার ফলে কি হবে, ওর এক্সপানশন হবে। কাচের পাত্রটা কিন্তু একটু স্লাইটলি এরকম জিনিসটা হয়ে যাবে। এবার তোরা খেয়াল কর, প্রাথমিক অবস্থায় যে লেভেলটা জলের ছিল, প্রাথমিক অবস্থায় লেভেল কোথায় ছিল, আমি ধরলাম এটা, এটা হচ্ছে প্রাথমিক লেভেল, আমি ধরলাম এ লেভেল। এ লেভেলে প্রাথমিক অবস্থায় তরলটা ছিল। এবার যেহেতু এটা এক্সপ্যান্ড করে গেছে, তো স্বাভাবিকভাবে তরলের লেভেলটা সেটা কি এ পজিশনেই থাকবে নাকি উঠবে নাকি নামবে, তোরা নিজেরা বল দেখি। তো এখানে কিন্তু তরলটা নামবে, তার রিজন কি বলতো, এই যে তরলের যে পাত্রটা সেটা এক্সপ্যান্ড করে গেছে। এবার যেহেতু এটা আয়তনটা বেড়ে গেছে, স্বাভাবিকভাবে তরলটা এখন প্রাথমিক অবস্থায় নিচের দিকে নামবে। তো তরলটা নেমে আমি ধরলাম বি পজিশনে চলে এসছে। প্রাথমিক অবস্থায় কি হচ্ছে তাহলে, তরলের নিম্ন গমন হচ্ছে, তরলটা প্রথমে নামছে, তারপরে যতটুকু আয়তন বেড়ে গেছে, এরপর আর কাচের প্লেট মানে কাচের পাত্রটা আর বাড়বে না। এবার তাপটা প্রবাহিত হবে কোথায়, তরল পদার্থের মধ্যে। এবার তরল পদার্থটা তারপরে গরম হতে শুরু করবে এবং এক্সপ্যান্ড হতে শুরু করবে। তার মানে কি হচ্ছে, এ থেকে বি তে কেন নেমেছিল, কারণ পাত্র প্রসারিত হয়েছিল বলে। তাই লেখা হয় এ থেকে বি হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। আর এবার কি হচ্ছে, তরলটা এবার অরিজিনালি প্রসারিত হতে শুরু করবে। অরিজিনালি প্রসারিত হতে 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 দেখা যাবে তার অরিজিনাল উচ্চতা ছাড়িয়ে সে আরো উপরে উঠে গেল, আমি ধরলাম সেটা সি তে গিয়ে পৌঁছালো। তাহলে মনে রাখবে তরলটা অরিজিনালি কোথা থেকে কোথা অবধি প্রসারিত হয়েছে, বি থেকে সি। বি থেকে সি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপানশন। ঠিক আছে, অরিজিনালি প্রসারিত হয়েছে, কিন্তু এ থেকে সি মানে অরিজিনালি সে বি থেকে সি তে উঠেছে, বাট এ থেকে সি পর্যন্ত এই প্রসারণটাকে আমরা বলি তরলের আপাত প্রসারণ, অ্যাপারেন্ট এক্সপানশন। আপাত প্রসারণ মানে তরলের, মনে রাখবে দু রকমের প্রসারণ হয়, একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপানশন, সেকেন্ড হচ্ছে রিয়েল এক্সপানশন। অ্যাপারেন্ট এক্সপানশনটা কেন হচ্ছে, মেনলি এই আপাত প্রসারণটা হওয়ার কারণ হচ্ছে পাত্রটা প্রসারিত হয়ে গিয়ে প্রথমে জিনিসটা নেমে গেছিল। ঠিক আছে, তাহলে মনে রাখবে তরলের প্রসারণ দু রকমের হয়। এক নম্বর হচ্ছে আপাত প্রসারণ বা আপাত আয়তন প্রসারণ, আপাত আয়তন প্রসারণ। সেকেন্ড হচ্ছে রিয়েল এক্সপানশন বা প্রকৃত আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ। আর মাথায় রাখবে এই যে প্রকৃত প্রসারণটা, এই যে প্রকৃত প্রসারণটা, এইটাকে বলা হয় তরলের নিজস্ব বৈশিষ্ট্য বা প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাকে আমরা তরলের নিজস্ব বৈশিষ্ট্য বলে থাকি। রিজন, এটা পাত্রের প্রসারণের উপর ডিপেন্ড করে না। এটা রিজন কি, কেন নিজস্ব বৈশিষ্ট্য, বিকজ এটি পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে না। মনে রাখবে এটা, কেন এটা পাত্রের প্রসারণের উপর ডিপেন্ড করে তুই নিজেই ভাব। প্রকৃত প্রসারণ মানে কি, বি থেকে সি পর্যন্ত এই পুরোটা, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এটা তো অরিজিনালি তরলটা যতটুকু প্রসারিত হচ্ছে সেই পোর্শনটা, এটা কি পাত্রের উপরে ডিপেন্ড করেছে না। তো আপাত প্রসারণ মানে এ থেকে সি এর পোর্শনটা, মানে ওর অরিজিনাল পজিশন আগে কতটুকু ছিল এ, কতটা নেমেছে তার উপর ডিপেন্ড করছে হচ্ছে সে আপাতভাবে কতটা উঠেছে। মানে এ থেকে সিটা হচ্ছে তরলের প্রসারণ, আপাত প্রসারণ, যেটা ডিপেন্ড করছে পাত্রটা কতটুকু প্রসারিত হয়েছিল তার উপরে। তাই জন্য বলা হয় আপাত প্রসারণ কিন্তু
নির্ভর করে পাত্রের প্রসারণের উপরে। ঠিক আছে, তাই এখান থেকে একটা জিনিস লেখা যায়, দেখ প্রকৃত প্রসারণের মানটা, প্রকৃত প্রসারণ মান হচ্ছে বি থেকে সি এর মানটা, দেখ বিসি ইকুয়ালস টু এ বি প্লাস এসি লেখা যায়, হ্যাঁ কি না? বিসি মানে পুরোটা মানে হচ্ছে এবি প্লাস এসির টোটালটা। তাহলে আমি লেখা যায় যে প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে আমি লিখতে পারি, সুতরাং প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু পাত্রের প্রসারণ প্লাস এটা কি আপাত প্রসারণ। ক্লিয়ার? এখান থেকে আরেকটা সম্পর্ক প্রমাণ করা যায়, যে প্রমাণটাও আজ পর্যন্ত কখনো মাধ্যমিকে দেয়নি, বাট আমি সেম ব্যাপার ব্যাচে আমি সবটাই করাই, পুরো একদম ব্যাচে মানে ডিটেলসে A to Z এভরিথিং করানো হয়, যাতে কোনো রকমেরই তোমাদের গ্যাপ ফিল না হয় যে কেন এই রিলেশনটা থেকে এই রিলেশনটা আসলো। এই রিলেশনটা আমি ব্যাচে করাই, তোমাদের হালকা পাতলা বলে দিতে পারি যে যদি আমি আপাত প্রসারণটাকে এভাবে চিন্তা করো, দাঁড়াও, আপাত প্রসারণটাকে আমি আপাত প্রসারণ, এটাকে আমি ভি, দেখ কত আপাত প্রসারণ হচ্ছে এসি, প্রসারণ তো ডেল্টা ভি এসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। যে কোনো প্রসারণ মানেই তো তার আয়তনের পার্থক্য, ডেল্টা ভি এসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। প্রকৃত প্রসারণকে ডেল্টা ভি বিসি দিয়ে রিপ্রেজেন্ট করছি, কারণ প্রকৃত প্রসারণটা হচ্ছে বিসি। আর পাত্রের প্রসারণটাকে আমি ডেল্টা ভি এবি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর আপাত প্রসারণ গুণাঙ্ককে আমি রিপ্রেজেন্ট করছি গামা এ দিয়ে, এটাকে বলা হচ্ছে গামা আর, এটাকে বলা হচ্ছে গামা জি, কারণ পাত্রটাকে আমি গ্লাস নিয়েছি, কাচের প্রসারণ গুণাঙ্ক। আবারও বলছি, গামা এ মানে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এই তিনটের মধ্যে রিলেশন জানতে চাই, গামা এ আর গামা আর আর গামা জি এর মধ্যে রিলেশনটা কি হয়। দেখ এদের মধ্যে রিলেশন আমি এইমাত্র বার করলাম কি, যে দেখ এটা রিলেশনটা বার করলাম, এই রিলেশনটা কি বিসি ইকুয়ালস টু এবি প্লাস এসি। তো আমি এরকম ভাবে লিখতে পারি যে ডেল্টা ভি বিসি ইকুয়ালস টু ডেল্টা ভি এবি প্লাস ডেল্টা ভি এসি। লেখা যায় তো? প্রকৃত প্রসারণ মানে পাত্র প্লাস আপাত প্রসারণ, ডায়াগ্রামটা দেখে বুঝতে পারছো। আর আমরা ফর্মুলা এইমাত্র পড়েছি আয়তন প্রসারণের, যে ডেল্টা ভি V2 মাইনাস V1 ইকুয়ালস টু V1 গামা ডেল্টা টি। আই হোপ মনে আছে প্রত্যেকের, T2 মাইনাস T1, এইটাকে আমি এভাবে লিখতে পারি ডেল ভি ইকুয়ালস টু গামা ভি ডেল টি। আই হোপ তোমাদের এই রিলেশনটা আগের যে আমি আয়তন প্রসারণ পড়লাম সেখান থেকে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে দেখ লেখা যাচ্ছে ডেল্টা ভি বিসি, কি লেখা যায়, এটা হচ্ছে প্রকৃত, তাহলে গামা আর ইন্টু ভি ইন্টু ডেল্টা টি। তারপরে ভিটা হচ্ছে প্রাথমিক আয়তন, ভি আমি ধরে নিচ্ছি প্রাথমিক আয়তন। এই প্রমাণটা কোনোদিনও আসেনি আজ পর্যন্ত, বাট বলা যায় না কোন সময় আসবে। আর এবি মানে হচ্ছে কি, এবি মানে হচ্ছে পাত্রের প্রসারণ, তাহলে গামা জি ভি ডেল্টা টি। আর এটা মানে হচ্ছে আপাত প্রসারণ, মানে গামা এ ভি ডেল্টা টি। দেখ ভি ডেল্টা টি কমন নেওয়া যায় এবং কেটে দেওয়া যায়, ভি ডেল্টা টি তুই যদি কমন নিস তাহলে গামা জি প্লাস গামা এ, এটা কেটে দিলে গামা আর ইকুয়ালস টু গামা জি প্লাস গামা এ। এইটাই প্রমাণ। অনেক সময় দিতে পারে আবার নাও দিতে পারে, বাট দেখে রাখতে তো কোনো দোষ নেই। তাহলে এটা আমাদের কি, এটা থেকে পাওয়া গেল হচ্ছে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক। আর এই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য।
ঠিক আছে, কারণ সেটা ডিপেন্ড করে না পাত্রের প্রসারণের উপরে। আশা করি তরলের প্রসারণ সম্পর্কে পুরোপুরি আমাদের ক্লিয়ার। এরপরে আমরা চলে আসবো হচ্ছে গ্যাসের প্রসারণে। কারণ তরল দু রকমের আয়তন প্রসারণ হয়, একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ, একটা প্রকৃত আয়তন প্রসারণ। এরপর আমরা চলে আসবো গ্যাসের প্রসারণে। যেমন আমরা এক্সাম্পল দেখলাম যে গ্যাসকে কোনো পাত্রে যদি তুমি রাখো, তুই মানে চার্লসের সূত্রে এটা ভালো করে দেখতে পাচ্ছিস যে একটা পাত্রে যদি গ্যাস রেখে তাকে উত্তপ্ত করা হয় তাহলে সেই পিস্টনটা আস্তে আস্তে ওপর দিকে ওঠে। এটা একদম চার্লসের সূত্রের এক্সপেরিমেন্টাল যে ডায়াগ্রামটা সেটা আমি দিয়েছি। কারণ গ্যাসের অণুগুলোর গতিশক্তি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়, ফলে দেয়ালে ধাক্কা মারতে শুরু করে। তো মাথায় রাখবে উষ্ণতা বৃদ্ধির ফলে কিন্তু গ্যাসের শুধুমাত্র আয়তন বৃদ্ধি পায় না, তার চাপও বৃদ্ধি পেতে পারে। আই হোপ তোমাদের গে-লুসাকের চাপের সূত্র মনে রয়েছে। আমরা চার্লসের সূত্রে পড়েছিলাম, অ্যাকর্ডিং টু চার্লস ল কি পড়েছিলাম, যদি প্রেসার আর টেম্পারেচার প্রেসার আর ভর ধ্রুবক থাকে, ভর ধ্রুবক রাখা হয়, তাহলে ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে সমানুপাতিক। অ্যান্ড গে-লুসাকের চাপের সূত্রে আমরা পড়েছি, গে-লুসাকের চাপের সূত্রে আমাদের কি পড়া হয়েছিল, যদি আয়তন এবং ভরকে ধ্রুবক রাখা হয় তাহলে প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে সমানুপাতিক। তাহলে এই দুটো জিনিসই কিন্তু গ্যাসের প্রসারণে দেখতে পাওয়া যায়। এক হচ্ছে তুমি যদি আয়তন কনস্ট্যান্ট করে দাও তাহলে চাপ বৃদ্ধি পাবে, কারণ অণুগুলো প্রচন্ড জোরে গিয়ে পাত্রের দেয়ালে ধাক্কা মারবে। আর যদি চাপকে কনস্ট্যান্ট করে দাও তাহলে তার আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে এই দুটো জিনিসই কিন্তু গ্যাসের প্রসারণে দেখতে পাওয়া যায়। এই দুটো জিনিস যেহেতু দেখতে পাওয়া যায় তাই আমরা ধরে নিই যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটাও দু রকমের। এখানে কিন্তু আপাত আর প্রকৃতর কথা বলা হচ্ছে না। গ্যাসের প্রসারণে কিন্তু আপাত প্রসারণ বলে কোনো কনসেপ্টই নেই। তার রিজন কি জানো? কারণ কোনো একটা পাত্রে যদি তুমি গ্যাসকে রাখো, পাত্রের প্রসারণটা গ্যাসের প্রসারণের থেকে এতটাই নগণ্য। তুই একটা গামলার কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস রেখেছিস, তুই এবার উত্তপ্ত করছিস, প্রথমে কি হবে, অফকোর্স পাত্রটা আয়তনে বাড়বে, তারপরে গ্যাসটা বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে গ্যাসটা এত বেড়ে যায়, তার রেসপেক্টে পাত্র যেটুকু বেড়েছে সেটা নেগলিজেবল। তাই জন্য পাত্রের প্রসারণটাকে গ্যাসের ক্ষেত্রে একদমই ধরা হয় না। কি বললাম বোঝা গেছে? তাই জন্য আপাত প্রসারণ কনসেপ্টটা গ্যাসের ক্ষেত্রে নেই। কিন্তু এখানে দু রকমের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাওয়া যায়, এক হচ্ছে চাপ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। দেখো এখানে লেখা রয়েছে গ্যাসের ক্ষেত্রে আমরা দু রকমের প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা কি করে পাই, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণের ক্ষেত্রে পাই। আরেকটা হচ্ছে চাপ গুণাঙ্ক, স্থির আয়তন রেখে আমরা স্থির আয়তনে চাপ বৃদ্ধির ফলে আমরা যেটা পেয়ে থাকি, সেটার জন্য আমরা দু রকমের আমরা প্রসারণ গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে পাই। বাট মনে রাখবে গ্যাসের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র আয়তন প্রসারণ হয়, কিন্তু এখানে কোনো আপাত আয়তন প্রসারণ হয় না, শুধুমাত্র প্রকৃত আয়তন প্রসারণ হয়। তো মনে রাখবে কি যে গ্যাসের ক্ষেত্রে শুধুই আয়তন প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয় গ্যাসের। আর সেক্ষেত্রে আপাত আয়তন প্রসারণের মানটা 0। আপাত আয়তন প্রসারণ গ্যাসের থাকে না। কারণটা বোঝা গেছে? কারণ সেক্ষেত্রে পাত্রের প্রসারণটা প্রায় নেগলিজেবল ধরা হয়, কারণ পাত্রের প্রসারণ গ্যাসের প্রসারণের সাপেক্ষে নগণ্য। তাই জন্য আপাত আয়তন প্রসারণটা ধরা হয় না। আর মাথায় রাখবে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমরা প্রাথমিক টেম্পারেচারকে বা প্রাথমিক উষ্ণতাকে সবসময় 0 ডিগ্রি ধরে রাখি। তো মাথায় রাখবে আরেকটা কথা, সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা সর্বদা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্টার্ট করতে হয়। কারণ গ্যাসকে তুই যদি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করতে শুরু করিস তো অলরেডি গ্যাসটা অনেক প্রসারিত হয়ে রয়েছে, ফলে আমাদের ক্যালকুলেশনে অনেক এরার আসে। তো আমরা সবসময় গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রসারণ করা স্টার্ট করব, কারণ ধরে নেওয়া হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তনটা একদমই কম থাকে, তারপর থেকে প্রসারিত হওয়া শুরু করে। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের গ্যাসের প্রসারণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তো এই যে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের কথা আমি বললাম, এই গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দু রকমের, একটা হচ্ছে চাপ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। এটা হচ্ছে স্থির চাপে আয়তন গুণাঙ্ক, এটা হচ্ছে স্থির আয়তনে আমাদের
চাপ গুণাঙ্ক। তো এই চাপ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মান চার্লসের সূত্রানুসারে আমরা একটা ভ্যালু পেয়ে থাকি, যার মান আসে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এই ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? এই ভ্যালুটা আমরা পেয়ে থাকি অ্যাকর্ডিং টু চার্লস থিওরেম। চার্লসের যে আমরা সূত্র পড়েছি আমরা একদম গ্যাসের আচরণ চ্যাপ্টারে, সেখান থেকে ডিরাইভ করে দেখা যায় যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্ক একই, দুটোর মানই কিন্তু সেম থাকে। মানে গামা পি আর গামা ভি দুটোর মানই কিন্তু 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এই দুটোর মানই সর্বদা সেম থাকে। শুধু কি পার্থক্য? গামা পি মানে হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট রেখে আয়তন প্রসারিত হচ্ছে, যেটা আমরা চার্লসের সূত্র দেখে থাকি, আর ভলিউম কনস্ট্যান্ট রেখে তার চাপ বাড়ছে, সেটা আমরা গে-লুসাকের থিওরেম থেকে দেখে থাকি। তো দুটোই কিন্তু ভ্যালু মাইনাস বলছি 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা প্রুফ আসে, প্রুফটা তোমরা আশা করি জানো। চলো আমি একবার দেখিয়েও দিই যে কিভাবে এর মানটা এটা আসে। আমরা জানি চার্লসের সূত্র থেকে আমরা কি জানি বলতো? এটা পড়েছি তো চার্লসের সূত্রে VT ইকুয়ালস টু V0 1 প্লাস গামা বাই 1 প্লাস T/273। এটা আমরা চার্লসের সূত্রের সেলসিয়াস রূপ পড়েছি। এবার এখানে এই VT ইকুয়ালস টু তো হলো, আর আমরা অরিজিনালি আজকে কি পড়লাম? আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমাদের যে ফর্মুলাটা ছিল আয়তন প্রসারণ গুণাঙ্কের যে ফর্মুলাটা, সেটা আমরা কি পড়েছি? গামা ইকুয়ালস টু কি পড়লাম? VT মাইনাস V0 বাই V0 ইন্টু T মাইনাস 0। এবার এটা কেন লিখেছি বল? আমরা প্রাথমিক উষ্ণতা সর্বদা কি ধরতে বলেছি? প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি ধরতে বলেছিলাম গ্যাসের ক্ষেত্রে। প্রাথমিক উষ্ণতা আমি T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি ধরতে বলেছি, আর প্রাথমিক আয়তন আমি ধরে নিচ্ছি V0, যেটাকে আমরা V1 দিয়ে রিপ্রেজেন্ট করি, V0, ঠিক আছে। আর অন্তিম উষ্ণতা ধরা হচ্ছে T2 ইকুয়ালস টু T ডিগ্রি সেলসিয়াস, আর অন্তিম আয়তন গ্যাসের ক্ষেত্রে ধরা হচ্ছে V2 ইকুয়ালস টু VT, ঠিক আছে। তো এই রিলেশনটা থেকে দেখ আমি এভাবে বার করতে পারি কিনা যে VT মাইনাস V0 ইকুয়াল টু গামা V0 ইন্টু টি লেখা যায় এখান থেকে VT ইকুয়ালস টু কি লেখা যায়? V0 ইন্টু 1 প্লাস গামা টি, এটা লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার এই রিলেশনটাকে 1 নম্বর সমীকরণ আর এই রিলেশনটাকে 2 নম্বর সমীকরণ দে, দুটো ইকুয়েশনকে ভালো করে কম্পেয়ার কর। এক চার্লসের সূত্র আর আমাদের যে নর্মাল আয়তন প্রসারণের যে ফর্মুলাটা, 1 ও 2 নং সমীকরণ তুলনা কর। তুলনা করে যদি আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে গামার মানটা 1/273 এর সাথে সমান। কি দেখতে পাচ্ছি? ভিটির সাথে ভিটি মিলেছে, V0 এর সাথে V0 মিলেছে, 1 এর সাথে 1 মিলেছে, টি এর সাথে টি মিলেছে, গামার সাথে কত মিলেছে? 1/273। তাহলে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলার থেকে আমরা কি পেলাম? গামার মানটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পাওয়া যাচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে গ্যাসের প্রসারণ সম্পর্কে সমস্ত আইডিয়া পড়ে ফেললাম। তাহলে এখন আমাদের পড়তে হবে তাপ সঞ্চালন সম্পর্কে। দেখ আমাদের কঠিন, তরল এবং গ্যাসের প্রসারণ সম্পর্কে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করে ফেলেছি। সব বিশেষ করে যে প্রমাণগুলো করালাম ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আমাদের পড়তে হবে যে 3টে পদ্ধতিতে তাপ উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়, সেই 3টে পদ্ধতির নামগুলো কি কি? এক হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। আমরা অলরেডি জানি পরিবহন যেটা কঠিন পদার্থের মধ্যে হয়ে থাকে, কঠিন পদার্থে অণুর কম্পনের দ্বারা, অণুর কম্পনের প্রবাহের দ্বারা পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়। পরিচলন পদ্ধতি হয়ে থাকে হচ্ছে তরল কিংবা গ্যাসে, তরল ও গ্যাসীয় পদার্থে। যে তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলো আমরা পরিচলন স্রোত পড়েছি না ফার্স্ট চ্যাপ্টারে। তো ফার্স্টে কি আমরা পড়েছি যে নিচের দিকের তরল পদার্থ বা মানে বাষ্প, মানে কি বলবো, গ্যাসীয় পদার্থ খুব বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে গিয়ে সেটা ওপর দিকে উঠে আসে, সেই জায়গাকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী বা ওপরের লেয়ারের ঠান্ডা তরল বা ঠান্ডা গ্যাস ওই জায়গাটাকে ফিল আপ করার জন্য নিচের দিকে আসে, ফলে একটা পরিচলন স্রোত ক্রিয়েট হয়। তো আমাদের চ্যাপ্টারে পরিচলন বা বিকিরণ নিয়ে কোনো ডিটেলস আলোচনা নেই, আমরা শুধুমাত্র পরিবহন পদ্ধতি সম্পর্কে পড়বো। শুধুমাত্র জেনে রাখবো
অলরেডি পড়েছি পরিচলন সম্পর্কে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে ফেলেছি যে পরিচলন মানে হচ্ছে তরল কিংবা গ্যাসীয় পদার্থে ঘটে থাকে। এখানে পদার্থের অণুর স্থান পরিবর্তন হয়, যেটা পরিবহন পদ্ধতিতে হয় না, এক্ষেত্রে শুধু কম্পনের দ্বারা তাপটা পরিবহন হয়। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে পরিচলন পদ্ধতিতে পদার্থের অণুর স্থান পরিবর্তন হয়। আর বিকিরণ পদ্ধতি তো সেরা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে হয়ে থাকে, শূন্য মাধ্যমে তাপের পরিবহন, যেখানে কোনো মাধ্যমের দরকার হয় না, জাস্ট এটাকে বলা হয় রেডিয়েশন। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে, বিকিরণ পদ্ধতি। তুই ফায়ার যে মানে থাকে না যে শীতকালে তাপ বা ভাপ নেওয়া হয়, তো সেখান থেকে তোর হাতে যে পদ্ধতিতে তাপটা আসছে, যে এখানে যেমন না ছবি নেই, যে থাকে না যে কাঠ দিয়ে কি বলা হয়, বন ফায়ার বলা হয়, তো সেখানে যে তাপটা যে প্রবাহিত হয়ে আমাদের শরীর অবধি আসছে, সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসছে। যদিও ভাবিয়েছে, যদিও ওখানে এয়ার রয়েছে, বাট এয়ার ছাড়াও কিন্তু সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতির দ্বারা আমাদের পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছায়। তো এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, জাস্ট এক্ষেত্রে ওয়েভ আকারে, যেটাকে আমরা বলি ইনফ্রারেড ওয়েভ, তাপীয় তরঙ্গকে আমরা কি বলি, ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ রূপে কিন্তু সেটা মাধ্যম ছাড়াই উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে এগিয়ে আসে। ঠিক আছে, তো আমাদের মেন আলোচ্যের বিষয় হচ্ছে পরিবহন পদ্ধতি, যেখানে কম্পনের দ্বারা পরিবহন হয়। এখানে কিন্তু মনে রাখবে কঠিন পদার্থের অণুর স্থান পরিবর্তন হয় না। পদার্থের অণুগুলো কিন্তু তাদের নিজের স্থান পরিবর্তন করে না। ঠিক আছে, তো পরিবহন পদ্ধতি একমাত্র হয় হচ্ছে সুপরিবাহী পদার্থের মধ্যে। সুপরিবাহী পদার্থ কারা, ধাতব পদার্থরা। এক্সেপশন হচ্ছে গ্রাফাইট, হিরে, গ্যাস কার্বন, এই তিনটে কিন্তু অধাতব হলেও এটার মধ্যে তাপের পরিবহন হয়। কি কি এক্সেপশন মনে রাখবে, হিরে, তারপরে গ্রাফাইট, গ্যাস কার্বন। ঠিক আছে, এরা অধাতু বাট সুপরিবাহী পদার্থ এটা। আর নর্মাল সকল ধাতব পদার্থ তো সুপরিবাহী পদার্থই। ঠিক আছে, আর কুপরিবাহী পদার্থ যেরকম রাবার, প্লাস্টিক, কাগজ, কাঁচ, এরা তাপের পরিবহন করে না, তাই এরা কুপরিবাহী পদার্থ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসবো পরিবহন পদ্ধতিটা কিভাবে জিনিসটা ঘটে। এখানে দেখতে পাচ্ছি যে একটা লোহার রড, যার মধ্যে অণুগুলো একদম পরপর যেরকম শৃঙ্খল ওয়াইজ থাকে কঠিন পদার্থের মধ্যে, সেরকম রয়েছে। এবার তুই এই লোহার রডটাকে এক প্রান্তে গরম করছিস, দেখবি ওটা রেড হট হয়ে যায়। তো সেখানে কি হয়, সেটা কিছুক্ষণ পর তুই দেখবি এই প্রান্তটাকে আর ধরে রাখতে পারছিস না, কারণ তাপটা উষ্ণ জায়গা থেকে শীতলের দিকে আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে। এবার সেটা কি করে প্রবাহিত হয়, সেম যেটা কম্পনের মাধ্যমে। কি হয় ঘটনাটা, প্রথমে এই দিকের পোর্শনের যে অণুগুলো রয়েছে, সেই অণুগুলো প্রচন্ড জোরে ভাইব্রেট করতে শুরু করে, প্রচন্ড তীব্রভাবে কম্পিত হতে শুরু করে। এবার পরপর লেয়ার, তো ধর আমি একটা অণু, আমার পাশে আরেকটা অণু রয়েছে, তার পাশে আরেকটা আছে, এরকম পরপর অণু রয়েছে। এবার আমি যদি তীব্রভাবে ভাইব্রেট করতে শুরু করি, আমি আমার পাশেরটাকে ধাক্কা মারবো, সেও সেই ধাক্কার ফলে সেও তীব্রভাবে কম্পিত হতে শুরু করবে, সে তার পাশেরটাকে মারবে। এরকম করতে করতে অণুগুলোর কম্পন ক্রমাগত উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে এগিয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় পরিবহন পদ্ধতি, মানে তাপ শক্তিটাকে বহন করে নিয়ে যাচ্ছে কে, পদার্থের অণুগুলো। এখানে অণুগুলোর স্থান পরিবর্তন হচ্ছে না, মানে এমন নয় যে এখানকার অণুগুলো দৌড়ে গিয়ে এপাশে চলে যাচ্ছে, না, জাস্ট কম্পনটা শেয়ার করছে তার পাশেরটাকে। আশা করি বোঝা গেছে। তো পরিবহন পদ্ধতি দেখ লেখা আছে যে এই প্রক্রিয়াতে কঠিন পদার্থের অণুগুলো তার স্থান পরিবর্তন করে না, কেবল স্পন্দনের মাধ্যমে, স্পন্দন মানে কম্পনের মাধ্যমে সে তাপ শক্তিটাকে স্থানান্তরণ করে। আর বৈশিষ্ট্য কি, উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে সেটা প্রবাহিত হয়। আর উদাহরণ হচ্ছে যেমন গরম চাপ উদাহরণ তুই অলরেডি জানিস, আমি আর বলছি না, পরিবহন পদ্ধতি। এবার এখান থেকে আমাদের পড়তে হবে এই পরিবাহিত তাপ, যেটা কঠিন পদার্থের মধ্যে উষ্ণ স্থান থেকে শীতলের দিকে প্রবাহিত হচ্ছে, এই পরিবাহিত তাপ কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। সেই ডিপেন্ডেন্স গুলো কি কি, এবং সেখান থেকে আমাদের আসে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলা। তো চলো দেখে নিই। তো এখানে ধর আমি একটা পদার্থ নিয়েছি, এটা ধাতব কোনো একটা বাক্স নেওয়া হয়েছে। তো ধাতব বাক্সের একদিকে আমি মোমবাতি দিয়ে গরম করছি, একদিকটা ঠান্ডা, একদিকের উষ্ণতা হচ্ছে θ1, একদিকের উষ্ণতা হচ্ছে θ2। এই পদার্থটা আমি ধরলাম যে কোনো ধাতব পদার্থ, এই পদার্থটার যে দৈর্ঘ্য আবার এসছে, বলেন
মানে কি ডুম ডুম ডুম। ঠিক আছে, এই তোর কখন শেষ হবে? আর 10-15 মিনিট। এখনো পজ করে দিয়ে হয়তো এইটা, এটা তো খুব ভালো জিনিস, এটা ক্লাস 11এও আছে জানিস তো, হ্যাঁ মানে এর সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে এখানে। কি ওই থার্মাল রেজিস্ট্যান্সটা পড়ানো হয় নাকি হ্যাঁ হয় না? হ্যাঁ হ্যাঁ ওটাও হয়, পড়ানো হয়। হয়, কিউ বাই টি করে, মানে হ্যাঁ থার্মাল হ্যাঁ হ্যাঁ ফ্লোটা হ্যাঁ, তারপরে থার্মাল রেজিস্ট্যান্সটা। রেজিস্ট্যান্স পড়ানো তো হয়। এই ওই সেম জিনিসটাই আবার 11এ আছে, তো এখানেই পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনার খাটনি হ্যাঁ, কমিয়ে হ্যাঁ, দিচ্ছে দেখুন। এইভাবে যতটা খাটনি কমিয়ে দেওয়া যায়, স্টুডেন্টরা যতটা খাটনি কমিয়ে দিতে পারে সেটার জন্যই চেষ্টা চলছে। তো ঠিক আছে, কিন্তু চলো। আপনি তো 11 পড়াবেন না, আপনি তো 12 গিয়ে পড়াবেন। না, না, সে তো এই বছর। আ না, না, কোনো না কোনোভাবে তো কখনো না কখনো পড়াতেই হবে। ঠিক আছে? কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো টাটা। চলো। তো এখানে দেখতে পাচ্ছি যে এবার আমরা কিউ মানে তাপ কতটা পরিবাহী হবে। এবার আমি এখানে না এঁকে দিচ্ছি, এখানটায় আঁকাটা খুব একটা এআই এর আঁকা, তো আমি এর থেকে এঁকে দিই। তো বেটার হচ্ছে এরকম একটা বাক্স নেবে, বাক্সের দুটো প্রান্ত নেবে, ঠিক আছে? একদিকে টেম্পারেচার থিটা 1, একদিকে টেম্পারেচার থিটা 2 আমি দিলাম, ঠিক আছে? তো আমি সামনে একটা মোমবাতি রেখেছি, অফকোর্স এটা ধাতব বাক্স, ঠিক আছে? মোমবাতি থেকে তাপ লম্বভাবে কিউ অ্যামাউন্টের তাপ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হচ্ছে। অফকোর্স থিটা 1 ইজ গ্রেটার দ্যান থিটা 2। তো এই তাপের পরিবহনটা ডিপেন্ড করে চারটে বিষয়ের উপরে। কি কি বিষয় চলো দেখে নিই। ফার্স্ট ডিপেন্ড করে কিউর অ্যামাউন্ট ডিপেন্ড করে হচ্ছে এই পদার্থের ক্ষেত্রফল যত বেশি হবে, এই পদার্থটার ক্ষেত্রফলটা বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, কিউর অ্যামাউন্ট বা পরিবাহিত তাপ তত ভালো করে বা তত বেশি হারে প্রবাহিত হতে পারবে। তো এর ক্ষেত্রফলটা আমি এ ধরলাম। আর এই যে থিকনেসটা, যে বেধটা আমি চিন্তা করতে পারছি, এই যে এখানে থিকনেস তো আমি দেখতে পাচ্ছি, যে এই বেধটা আমি ডি ধরলাম। আর এই যে ক্ষেত্রফলটা, এইটাকে আমি ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো যার যত বেশি ক্ষেত্রফল সে তত বেশি তাপকে ভালোভাবে পরিবহন করতে পারবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্ক। সেকেন্ড, সমানুপাতিক সম্পর্ক হয় টাইমের সাথে, সময়ের সাথে। যত বেশিক্ষণ সময় ধরে তাপটা পরিবহন হয় তত বেশি বেশি হারে তাপ পরিবহন হতে পারে, মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে টাইমের সাথে এটা কিন্তু মনে রাখবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সাথে সমানুপাতিক। সেকেন্ড হচ্ছে সময়ের সাথে সমানুপাতিক। থার্ড হচ্ছে ডিপেন্ড করে উষ্ণতার পার্থক্যের উপরে, থিটা 1 মাইনাস থিটা 2। যেহেতু থিটা 1টা বড়, তাই উষ্ণতার পার্থক্যের উপর সাথে সমানুপাতিক সম্পর্ক। যে মানে যে প্রান্তের উষ্ণতা যত বেশি হবে, উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, তত বেশি হারে তাপটা পরিবহন হতে পারে। ওকে। আর দ্য লাস্ট ওয়ান হচ্ছে বেধের সাথে ব্যস্তানুপাতিক। মনে রাখবে, যেটা যত বেশি যদি বেধ সম্পন্ন হয় তাহলে তাপের পরিবহন কিন্তু কমে যায়। তুমি ভাবো একটা এইটুকু জিনিসের বদলে আমি যদি এইটুকু বেধের বদলে এত বড় একটা বেধ নিই, তাহলে স্বাভাবিকভাবে তাপের পরিবহনটা কমে যাবে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। এই চারটে সম্পর্ককে একত্রিত করলে আসে হচ্ছে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি। এটা কিন্তু প্রপোর্শনাল চিহ্ন থেকে ইকুয়াল চিহ্ন আনতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, এবং সেইটাকেই আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক। কনস্ট্যান্টটা রেখে বাকি তো সেম থাকে। এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি। এই কেটাকে আমরা কি বলি? তাপ পরিবাহিতাঙ্ক বা ধ্রুবক। এই তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতির ওপরে, উপাদানের প্রকৃতির ওপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি কপারের দণ্ড নাও, সেক্ষেত্রে তাপের পরিবহন এক রকমের হবে। তুমি লোহার দণ্ড নাও, আরেক রকমের হবে। তো পদার্থের উপাদানের উপর কিন্তু এই কে এর মানটা, এই যে কে এর মানটা কিন্তু ডিপেন্ড করে। তো ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পরিবাহিত তাপ, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, দেখ লেখা আছে। এ হচ্ছে ক্ষেত্রফল, থিটা 1 মাইনাস থিটা 2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, টি মানে সময়, আর ডি মানে হচ্ছে বেধ। এবার এখান থেকে কে এর মান, কে এর ইউনিট নির্ণয় করতে হয়। কে এর ফর্মুলা তাহলে কি আসছে বলতো? কিউ ডি বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। এখান থেকে এসআই ইউনিট কি আসে? কিউ হচ্ছে জুল, ডি মানে হচ্ছে মিটার, নিচে হচ্ছে মিটার স্কোয়ার, এটা মানে কেলভিন, টি মানে সেকেন্ড। মিটার আর মিটার স্কোয়ার কাটলে আসলো, তাহলে জুল বাই মিটার কেলভিন সেকেন্ড। জুল বাই সেকেন্ডকে লেখা হয় ওয়াট, তাহলে ওয়াট মিটার ইনভার্স
কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আমাদের এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের ইউনিট। সিজিএস এ কি হবে? জুলের জায়গায় হবে ক্যালোরি, মিটারের জায়গায় সেমি, সেমি স্কোয়ার, কে এর জায়গায় ডিগ্রি, সেকেন্ড তো সেকেন্ডই থাকবে, এটা এটা কাটবে, ক্যালোরি, ক্যালোরি পার সেকেন্ডকে আবার কিছু বলা হয় না, রাইট? তো ক্যালোরি মনে রাখবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স আর সেমি ইনভার্স। তো রিলেশন জানতে চাই, মনে রাখবে 1 ক্যালোরি সেমি ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ইকুয়ালস টু 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে এসআই আর সিজিএস এর মধ্যে তাপ পরিবাহিতাঙ্কের মধ্যেকার রিলেশন। এই রিলেশন থেকে আসে হচ্ছে তোমাদের টুকটাক অঙ্ক। এখান থেকে মাত্রা নির্ণয় করতে দেয়। তো মাত্রীয় সংকেত কি হবে? হিট হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ডি মানে হচ্ছে এল বাই এল স্কোয়ার থিটা ইন্টু টি। তো এল স্কোয়ার আর এল স্কোয়ার ওপর নিচে কাটলো, তাহলে আসবে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের মাত্রীয় সংকেত। আশা করি বোঝা গেছে। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক সম্পর্কিত আমাদের সমস্ত জিনিস ডান। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। এই যে সম্পর্কটা আমরা পেলাম, কিউ ইকুয়ালস টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই ডি। এই সম্পর্কটাকে একটু সাজিয়ে লিখবো। মনে রাখবে এই যে থিটা 2 মাইনাস, আচ্ছা থিটা 1 লিখতে পারিস, আমরা তো এর আগেরটায় থিটা 1 মাইনাস থিটা 2 করেছি, একই ব্যাপার, থিটা 1 মাইনাস থিটা 2। তো এই যে থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি, এটাকে বলা হয় উষ্ণতা নতি। এটাকে একটা আলাদা নাম দেওয়া হয়, এটাকে বাই ডি বা উষ্ণতার পার্থক্য বাই বেদ, এটাকে নাম দেওয়া হয় উষ্ণতা নতি। ঠিক আছে, এই সমীকরণটাকে আমি একটু সাজিয়ে লিখবো। কিরকম ভাবে লেখা যায়? দেখ, টিটাকে নিচে আনবো, টিটাকে নিচে আনবো এবং কিউ বাই টি লেখা হয়, এবং লেখা হয় দেখ এই যে এই সম্পর্কটাকে থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি বাই কে এ। দেখ তো লেখা যায় কিনা? কে এটাকে নিচে নিয়ে আসলাম, দেখ এভাবে জাস্ট কেন করলাম একটু বাদেই বুঝতে পারবি। তো এইটাকে বলা হচ্ছে তাপ পরিবহনের হার, তাপ পরিবহনের হার। সময়ের সাপেক্ষে যতটুকু তাপ পরিবহন হচ্ছে, কিউ মানে তাপ, তাপ পরিবহনের হার মানে কি? সময়ের সাপেক্ষে যতটুকু তাপের পরিবহন হচ্ছে, যার ফর্মুলা আসছে থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি বাই কে। এই ডি বাই কে এর সাথে দেখ একটা রিলেশনের সাথে ম্যাচ করাবো। কিরকম ভাবে? দেখ, আমরা জানি উই নো ওহমের সূত্র, আমরা ওহমের সূত্র থেকে আমরা পড়বো, দেখবি যখন চলতড়িৎ চ্যাপ্টারটা হবে, তো তখন দেখা যায় যে দুটো বিভব পার্থক্য, মানে দুটো ব্যাটারির বিভব পার্থক্য থাকে, মানে দুটো বিভব থাকে, একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব। তো বিভব পার্থক্যের মধ্যে দিয়ে তাপ তড়িতের প্রবাহ হয়, যেটা আমরা আধানের প্রবাহের কারণে বলি। তো সময়ের সাপেক্ষে আধানের প্রবাহটাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলে থাকি বা কারেন্ট বলে থাকি। তো এখানে V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু IR। এখান থেকে I ইকুয়ালস টু আসে V1 মাইনাস V2 বাই R। এই V1 মাইনাস V2 কি? বিভবের পার্থক্য বাই তড়িৎ রোধ। এটা কি? বিভব পার্থক্য বাই তড়িৎ রোধ। আর I মানে, I কে লেখা যায় কিউ বাই টি। কিউ মানে হচ্ছে আধান প্রবাহের হার, আধান প্রবাহের হার। ঠিক আছে, তো এইটা আসে হচ্ছে V1 মাইনাস V2 বাই R। এই রিলেশনটা 2 নম্বর রিলেশন দিলাম, এটাকে আমি 1 নম্বর রিলেশন দিলাম। এই 1 আর 2 নম্বর রিলেশন খুব ভালো করে কম্পেয়ার কর। এটার বাহাতে আছে আধানের, তড়িতের, বারবার ভুল বলছি, তাপের পরিবহনের হার। এটার বাদিকে আছে আধানের প্রবাহের হার। এটার ওপরে রয়েছে উষ্ণতার পার্থক্য, এটার ওপরে রয়েছে বিভবের পার্থক্য। এই নিচের পোর্শনটা তাহলে আমি কি রিপ্রেজেন্ট করতে পারি? নিচেরটা এখানে রয়েছে তড়িৎ রোধ, এইটাকে আমি কি লিখতে পারি বলতো? তাপীয় রোধ। তাহলে এটাকে লেখা হয়, এই রিলেশনটাকে আর এইচ দিয়ে লেখা হয়, যেটাকে আমি এরকম ভাবে লিখছি যে দুটো রিলেশন 1 আর 2 নম্বর সম্পর্ক 1 ও 2 তুলনা করে পাই, কি পাই? V1 মাইনাস V2 হচ্ছে বিভব পার্থক্য, আর ওদিকে থিটা 1 মাইনাস থিটা 2 মানে হচ্ছে উষ্ণতা পার্থক্য। তারপরে হচ্ছে কিউ বাই টি মানে তাপ পরিবহনের হার, তাপ পরিবহনের হার। আর কিউ বাই টি এটা হচ্ছে আধান পরিবহনের হার, যেটাকে আমরা কারেন্ট বলি, আধানের পরিবহনের হার। তাহলে আমি এখানে আর মানে কি জানলাম? এখানে আর মানে জানি তড়িৎ রোধ
তাহলে এখানে ডি বাই কে এ এটাকে বলা হয় তাপীয় রোধ। তো তাপীয় রোধকে আমরা আর এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। সো হিট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি আসে? ডি বাই কে এ। এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি করে তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের সম্পর্ক প্রতিষ্ঠা করছি এবং তাপীয় রোধের ফর্মুলা কি আসছে। এখান থেকে তাপীয় রোধের একক বার করতে দেয়। ডি মানে হচ্ছে মিটার, কে এর ইউনিট এইমাত্র লিখেছি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, আর এ মানে হচ্ছে মিটার স্কোয়ার। মিটার আর মিটার স্কোয়ার কাটলে আসে হচ্ছে কেলভিন পার ওয়াট। এটা হচ্ছে আমাদের, এটা কেটে যাবে, কেলভিন পার ওয়াট হচ্ছে আমাদের ইউনিট আসবে, এর এসআই ইউনিট। ঠিক আছে, এখান থেকে মাত্রা নির্ণয় করতে পারো। এবং আরেকটা জিনিস লেখা হয় এখানে, আর এইচ কে এভাবেও রিপ্রেজেন্ট করা হয়, রো এইচ ডি বাই এ, ওয়্যার রো এইচ ইজ কল্ড তাপীয় রোধাঙ্ক। তাপীয় রোধাঙ্ক, যেটার ফর্মুলা হচ্ছে 1/k, মানে হচ্ছে 1 তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু একটা ফর্মুলা আছে তাপীয় রোধের, যেখানে রো এইচ মানে তাপীয় রোধাঙ্ক, যার ফর্মুলা হচ্ছে 1/k। বাস এইটুকু ছিল আছে তোমাদের, দেখবে সিলেবাসে। এবার তোমাদের জিজ্ঞাসা করে যে তাপের পরিবহনের সাথে তড়িতের পরিবহনের কি কি সাদৃশ্য লেখো। তো সাদৃশ্যগুলো আমি এখানে লিখে দিয়েছি, তো আমি আর মুখে বলছি না, ফালতু তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারবে। আর এই নোটসটা তো পেয়েই যাচ্ছ, পিডাব্লিউ অ্যাপে বলে দিয়েছি একদম ক্লাস স্টার্টের প্রথমে। ঠিক আছে, তো এছাড়া জিজ্ঞাসা করে যে তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের কি কি সাদৃশ্য, কি কি বৈসাদৃশ্য। এই কোশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি যখন কোশ্চেন আনসার প্র্যাকটিস করাবো সেইখানে করাবো। আজকে পুরো ক্লাসটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, মানে যেখানে আমি পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করলাম। তো আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল পুরো চ্যাপ্টারে কি কি রয়েছে সে পুরোটার একটা সামারি। ঠিক আছে, প্রথমে আমরা আলফা বিটা গামার রিলেশন পড়েছি, তারপর দ্বিধাতপপাত পড়েছি, তরলের প্রসারণ পড়েছি, তরলের প্রসারণের ফর্মুলা পড়েছি, সেখান থেকে গ্যাসের প্রসারণ পড়েছি, গ্যাসের প্রসারণের ফর্মুলা পড়েছি, গ্যাসের প্রসারণ গুণাঙ্কের যে গামা ইকুয়ালস টু 1/273। তারপরে তাপ সঞ্চালনের 3টে প্রসেস পড়লাম, পরিবাহিতাঙ্ক সম্পর্কে পড়লাম, তাপীয় রোধ সম্পর্কে পড়লাম। এই জিনিসগুলো হচ্ছে আজকের আমরা টোটাল পুরো একদম সামারাইজ করে আমি দিয়েছি। তো এবার তোমাদের নেক্সট কাজ হচ্ছে চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়া, এবং নেক্সট আমরা একটা চেষ্টা করব লাইভ সেশনের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসারটাকে ডিসকাশন করতে। তো এই চ্যাপ্টারে যা যা নিউমেরিক্যাল, যা যা এমসিকিউ বা শর্ট কোশ্চেন, সেগুলোকে আমরা ডিসকাস করব একদম লাইভ সেকশনে। কারণ থিওরি রেকর্ডেড হিসাবে থিওরিটা ঠিক আছে, বাট রেকর্ডেড হিসাবে আমি তোমাদের কোশ্চেন আনসার প্র্যাকটিস করাবো, দ্যাট ইজ ভেরি বোরিং প্রসেস। তো আমি ওই জন্য কোশ্চেন আনসার আজকে সলভ করবো না, একদম লাইভ সেকশনে চেষ্টা করবো তোমাদের কোশ্চেন আনসার সলভ করানোর। ঠিক আছে, তাহলে আজকের মতো এই চ্যাপ্টার এখানে আমরা শেষ করলাম। আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তোমরা যদি কারো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আর ক্লাস কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, মানে বলবে আর কি কেমন লাগলো। তো চলো তাহলে আজকের মতো টাটা, থ্যাংক ইউ, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক। সেকেন্ড সামেটিভের পড়া কিন্তু প্রথম থেকেই স্টার্ট করো, আর বাকি সমস্ত লেকচার খুব জলদি আসছে, আর বাকি পুরো চ্যাপ্টারগুলোও কিন্তু আমরা শেষ করবো। চলো টাটা, থ্যাংক ইউ।